তো আজকে হচ্ছে 27শে মার্চ 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 36তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশনের যে 7 নং প্রশ্নটা, এটা ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে এবং সেটা হলো যে এখতিয়ার ও দেওয়ানি প্রকৃতির মকদ্দমা বলতে কি বুঝেন, বা every suit shall be instituted in the court of the lowest grade competent to try it, discuss। তো এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা পড়ি, তাহলে বাদ বাকি আর যত যা আছে সবকিছু এটার মধ্যেই এসে যাবে আর কি। তো সরাসরি আমরা আমাদের উত্তরপত্রে চলে আসি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো উত্তর শুরু করবোই, বাস্তবে আপনাদের সময়ও কিন্তু খুব কম। কারণ ওই আভাস পাওয়া গেছে যে পরীক্ষা 25শে এপ্রিলই হচ্ছে, এমসিকিউ। তো সেই হিসেবে পরীক্ষা যদি হয়ে যায় তাহলে তো আপনাদেরও খুব বেশি সময় ওর পরে পাওয়া যাবে না। ঠিক আছে, তো এখনই সিরিয়াস হওয়ার আর কোনো বিকল্প নাই। কারণ আপনি যদি মনে করেন যে এমসিকিউ পরীক্ষা হোক তারপরে করব, তাহলে তো আপনি যে এতদিন যে অ্যাডভান্টেজটা পাইলেন সেটা আপনি কাজে লাগাইতে পারলেন। যাই হোক, আমরা উত্তরে আসি। দেখেন যে দেওয়ানি প্রকৃতির মামলা আসলে কারে বলে। দেখেন আমরা ওই গতদিন যদিও প্লিডিংস আলোচনা করেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে দেওয়ানি মামলা কি, দেওয়ানি আদালতের শ্রেণী বিভাগ, তারপরে দেওয়ানি মামলা কোথায় করা যায়, দেওয়ানি মামলা বলতে কোন কোন ধরনের মামলা বোঝায়, কত টাকার মামলা হলে কোন আদালতে, এই সব কিছু জানতে হলে আমাদের জানতে হবে দেওয়ানি আদালতের এখতিয়ার, এখতিয়ার বা জুরিসডিকশন। তো তার আগে জানা দরকার যে আমাদের যে সিভিল কোর্টস অ্যাক্ট 1887, কত বলে, সিভিল কোর্টস অ্যাক্ট 1887, এটা দেওয়ানি কার্যবিধির একটা সহায়ক আইন। মানে শুধু 1908 দেওয়ানি কার্যবিধি 1908 পড়লে দেওয়ানি কার্যবিধি স্বয়ং সম্পূর্ণ না। 1908-এর সাথে সাথে আরো একটা আইন আমাদের পড়তে হবে, সেটা হলো দেওয়ানি আদালত আইন বা সিভিল কোর্টস অ্যাক্ট 1887। এই সিভিল কোর্টস অ্যাক্টের 3 ধারায়, কত ধারায়, 3 ধারায় কম্পোজিশন অফ সিভিল কোর্ট সম্পর্কে আলোচনা করেছে, মানে দেওয়ানি আদালতের গঠন বা শ্রেণী বিভাগ। সিভিল কোর্টস অ্যাক্টের 3 ধারায় বলেছে যে দেওয়ানি আদালত হলো 5 প্রকার। সবার উপরে জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, তারপরে যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত, আর একটা কি, সহকারী জজ আদালত। বুঝেন কিনা, 5 প্রকার। এখন দেওয়ানি কার্যবিধি যদি আপনি তন্ন তন্ন করেও খুঁজেন, দেওয়ানি কার্যবিধিতে কিন্তু এই 5 প্রকারের কথা কোনো জায়গা বলা নাই। তো এখন এই 5 প্রকার আদালতের মধ্যে কত টাকার মামলা কোন আদালতে হবে, বা কোন আদালতে মূল মামলা করা যাবে, কোন আদালতে আপিল করা যাবে, বা কোন জেলার কোন আদালতে করবে, এইগুলা যদি আমার জানতে হয় তাহলে আমাদের জানতে হবে দেওয়ানি আদালতের এখতিয়ার। কি বলেন, এখতিয়ার। তো সবার আগে আমার জানতে হবে যে 5 প্রকার আদালতে কোন ধরনের মামলা করা যায়, কোন ধরনের মামলা করা যায়। সাধারণত আমরা জানি যে ফৌজদারি আদালতের গঠন বলেছিল ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন, 6 ধারায়। মনে আছে যে সুপ্রিম কোর্ট ব্যতীত 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে, একটা হলো দায়রা আদালত আর একটা কি, ম্যাজিস্ট্রেট আদালত। তো ঠিক একই ভাবে আমাদের দেওয়ানি কার্যবিধিতে দেওয়ানি আদালতের গঠন বলেছে কত ধারায়, সিভিল কোর্টস অ্যাক্টের 1887-এর 3 ধারায়। এবং আপনারা হয়তোবা জানেন, তারপরেও আমি একটু বলি যে দেওয়ানি মামলার উদ্দেশ্য কি আর ফৌজদারি মামলার উদ্দেশ্য কি। ফৌজদারি মামলার উদ্দেশ্য হলো আসামির সাজা নিশ্চিত করা। আপনি যা হারাইছেন তাই কিন্তু ফৌজদারি মামলার মাধ্যমে আপনি পাবেন না। আপনার একটা গরু হারাইছে, আপনি গরু যদি চোর বিক্রি করে না ফেলে বা জবই দিয়ে খেয়ে না ফেলে, তাইলে ভাগ্য ভালো হলে গরু আপনি পেতে পারেন। কিন্তু চোর যদি এরকম করে যে গরু বিক্রি করে ফেলছে, সবার পেটের মধ্যেই চলে গেছে, তাহলে কিন্তু গরু আর আপনি পাবেন না। যেটা পাবেন সেটা হলো চোরের কি, সাজা নিশ্চিত করা।
ঠিক আছে। আর ফৌজদারি মামলায় কিন্তু আপনি ক্ষতিপূরণ পাওয়ার কোনো বিধান নাই। কিন্তু এই সেম বিষয় নিয়ে যদি আপনি দেওয়ানি মামলা করেন, তাহলে দেওয়ানি মামলায় চোরের সাজা হবে না ঠিকই, কিন্তু আমি যা হারাইছি হয় গরু পাবো, নাহলে গরুর যে মূল্যমান সেই অনুপাতে কি পাবো, ক্ষতিপূরণ পাবো। তাহলে আমরা এটা বলতে পারি যে ফৌজদারি মামলার উদ্দেশ্য হলো আসামির কি নিশ্চিত করা, সাজা। আর দেওয়ানি মামলার উদ্দেশ্য আসামির যাতে তার যে যা হারাইছে সেই প্রতিকার বা ক্ষতিপূরণ যাতে সে পেতে পারে। তো এখন আমাদের প্রশ্নে ছিল যে দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে কি বোঝায়, বা দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বোঝায়। আমরা একটু ভূমিকা দিয়ে পড়া শুরু করি। দেখেন, দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি 1908। সর্বপ্রথম 1859 সালে মোকদ্দমা সংক্রান্ত দেওয়ানি মোকদ্দমা সংক্রান্ত বিধিবদ্ধ আইনটি করা হয়। মানে আমাদের ভারতীয় উপমহাদেশে এই দেওয়ানি সংক্রান্ত আইন সর্বপ্রথম পাস হয় কত সালে, 1800। মানে আগেও ছিল, বাট একটা লিগাল ফ্রেমওয়ার্ক টাইপের একটা বিধিবদ্ধ রূপ দিয়েছে সর্বপ্রথম কততে, 1859 সালে। বর্তমানে প্রযোজ্য দেওয়ানি কার্যবিধি 1908 সালে প্রণয়ন করা হয় এবং 1909 সালের 1 জানুয়ারি থেকে কি হয়, কার্যকর হয়। এতে মোট 158টি ধারা আছে, আর 51টি কি আছে, আদেশ আছে। এখন আমরা চলে আসি যে, বলেন বলেন। আমার একজন প্রশ্ন প্রশ্ন করছে কি যে এই যে 1908 সালের যে দেওয়ানি আইন, এটা তো তখন পাস হয়েছে বা এটি হয়েছে, এর আগে কি আইন না এই বিচার ব্যবস্থা ছিল? ওই যে 1859। আমি ওইটা বলছি। হম। তারপরে আমি ওই সে হচ্ছে কি সে কি হয়, তুমি কি আমি তো জানি না, এই স্টোরি আমি জানি। তাহলে আর কি হয়, তারে দেওয়ান কে, সে তারে। মনে হয় এমসিকিউ পরীক্ষা দেবে। আচ্ছা, ওটা হয় না, তাহলে কি হয়, উত্তর সে বলে নাই। বলে তুই আগের ইতিহাসই মুখস্থ কর, তাহলে এমসিকিউ আর পাস করা লাগবে না। দেখেন, মানে আমাদের যে যা বলে চুপ করে থাকবেন। 1859 সাল, আমার যে জিনিস দরকার নাই সেই জিনিস দিয়ে তো বেশি মাথা কামানোর কাজ আছে, সময় নষ্ট শুধু শুধু। 1859 সাল শেষ। আর কি ছিল না না ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস কি আমি বলবো? ও যারা অনার্স মাস্টার্সে বিভিন্ন ইতিহাস পড়ছেন তা তো ওই জায়গায় লিখে আসছেন আইনে যা। হ্যাঁ দেখেন, ওগুলা আননেসেসারি, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি যে তোমার রিটেন দেওয়া একটু কলেজে রিটেনে সব জিনিস পড়া লাগে না। বলবেন যে ছাগল, তুই তো ছাগল, আমার দ্বারা নিয়ে এসেন সব ছাগল বর্তমানে আমি খুঁজি, তা তুই হলো বড় ছাগল। তো ছাগল এমসিকিউ পড়তে গেলে ছাগলদের মালিক কেডা, ছাগলের কালার কি, এই সব কিছু জানতে হয়, কিন্তু লিখিত পরীক্ষার সময় এগুলো বিস্তারিত জানা লাগে না। দেখেন, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা দেখেন, দেওয়ানি প্রকৃতির মামলা হলো মানে এই বলতেছে যে আপনি যে 5 প্রকারের যে আদালত, এই আদালতে আপনি কোন ধরনের মামলা করতে পারবেন, সেটা হলো কি, দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। দেখেন, সকল প্রকার সম্পত্তি অধিকার সম্পত্তি মোকদ্দমা হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। আন্ডারলাইন করেন, সম্পত্তি আর কি, অধিকার। রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস। আমাদের এমসিকিউ পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল, আপনাদের বাড়ি এসেছিল বা তার আগের বার, যে দেওয়ানি প্রকৃতির মামলা বলতে কি বোঝায়। সম্পত্তির অধিকার আর একটা কি, পদের অধিকার। পদ মানে হলো অধিকার, পদ মানেই অধিকার। তো দেওয়ানি কার্যবিধির 9 ধারা অনুসারে আইন দ্বারা বারিত না হলে, আন্ডারলাইন করেন, আইন দ্বারা বারিত না হলে সকল প্রকৃতির দেওয়ানি মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এটার অর্থ কি, মানে বলতেছে যে সম্পত্তির অধিকার আর পদের অধিকার হলেই হবে না, যদি ওটা আইন দ্বারা বারিত থাকে তাহলে আবার দেওয়ানি আদালতে করা যাবে। সম্পত্তির অধিকার পদের অধিকার রিলেটেড মামলা এবং আইনে আমার অনুমতি দিছে, তাহলে দেওয়ানি আদালতে মামলা দায়ের করা যাবে। 9 ধারার অধীন স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, এমনকি অদৃশ্য সম্পত্তি যেমন কপিরাইট, ট্রেডমার্ক প্রভৃতি সকল প্রকার সম্পত্তি, সত্ত্ব, অধিকার অথবা কোনো পদের অধিকার বা মর্যাদার অধিকার সম্পর্কিত মোকদ্দমা হলো দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা। বলতেছে যে পদের অধিকার, তারপরে স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি হতে পারে, অদৃশ্য সম্পত্তি। আপনারা যখন এলএলবি পড়েছেন তখন আপনাদের একটা সাবজেক্ট ছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট। অদৃশ্য সম্পত্তি মানে হলো যে ধরেন একজন গান গাইছে, তো গানের যে স্রষ্টা যিনি কম্পোজার, ওই সম্পত্তিটা তার, এটা হলো বলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই যে বইটা আমরা পড়বো, আইন পাঠ পড়ি, বা এই যে নোট আমি তৈরি করছি, এই নোটের যদি এটা হলো আমার ইন্টেলেকচুয়াল
প্রপার্টি, কপিরাইট। তো এই ধরনের মামলাও কোথায় হয়? দেওয়ানি প্রকৃতির মকদ্দমা। এই সকল বিষয়ে আন্ডারলাইন করবেন, বিশেষ আইন দ্বারা নিষেধ না থাকলে দেওয়ানি আদালতে মকদ্দমা দায়ের করা যায়। এই সকল বিষয়ে যদি বিশেষ আইন দ্বারা কি না থাকে, মানে নিষেধ যদি করা থাকে, তাহলে যদিও সম্পত্তির অধিকার, তবুও এটা দেওয়ানি আদালতে করা যাবে। এছাড়া দেখেন, পূজা বা প্রার্থনার অধিকার। পূজা বা প্রার্থনার অধিকার, অনুপ কালীবাড়ি মন্দিরে পূজা দিতে গেছে, কতিপয় লোকজন ওনার পূজা দিতে দেয়। তখন অনুপ দেওয়ানি মামলা করতে পারে যে কেন আমার পূজা করতে দেওয়া। কবর দেওয়া, কবর দেওয়া তো বুঝেন, করোনার সময় অনেক লোককে কবরস্থানে বা বিভিন্ন জায়গায় কবর দিতে দেওয়া হয়। তো যদি তার ওটা অধিকার হয়, যদি কোনো মানে যদি এটা এই যদি এটা প্রাইভেট কোনো কবরস্থান না হয়, তাহলে কিন্তু সকল লোকের কবর দেওয়ার অধিকার থাকে। লাশ পোড়ানোর অধিকার, ভোট দেওয়ার অধিকার ইত্যাদি সম্পর্কিত মকদ্দমা দেওয়ানি প্রকৃতির। বুঝতেন? এখন বিষয়টা হলো যে আমরা যে সাবজেক্ট গুলা পড়ি, এই শুধু দেওয়ানি প্রকৃতির মকদ্দমা দেই 2 ঘন্টা কাটানো যায়, জানেন? মানে অন্য কিছু পড়ার দরকার নাই, শুধু দেওয়ানি প্রকৃতির মকদ্দমায় লেকচার 2 ঘন্টা যাবত দেওয়া যায়। কিরকম, আমি আপনাদের একটা একটা প্রশ্ন করি, যদি এই ধরনের একটা পরীক্ষার প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসে যে ধরেন ওই আমাদের এলাকায় একজনের বিশাল বিয়ের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি সবাইরই মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু ওই লোকটা ইচ্ছা করেই এই এলাকার একজন চেয়ারম্যান আছে, সবাইরে দাওয়াত দিছে, কিন্তু চেয়ারম্যানরে দাওয়াত দেয় নাই। এছাড়া গ্রাম, পাশের গ্রাম সবাইরই দাওয়াত দিছে। এখন চেয়ারম্যান অপমানিত বোধ করছে, এটা তো তার ওই যে সম্পত্তির অধিকার না হলেও চেয়ারম্যানের কি হয়, পদের অধিকার রিলেটেড, যে সবাইরে দাঁত দিল আমারে দিল না কেন? বলেন তো, চেয়ারম্যান দেওয়ানি মামলা করলে কোনো ফল পাবে কিনা? আমরা বলবো স্যার। আচ্ছা, আগে অফলাইনে যারা আছে ওনাদের জিজ্ঞেস করি, তারপরে আপনারে করি। হ্যাঁ, ভুইয়া সাহেব। মানে এই সে গেছে, তার পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দিয়ে দিছে যে আমার কথা বুঝতে পারছে। চেয়ারম্যান তার একটা সুনাম আছে, হুম। তার সুনাম টাকা নিয়ে সে বন্ধ করতে পারে। মামলা তো করতে পারেই, কিন্তু এটা তার মামলাটা সে কোনো প্রতিকার অ্যাকচুয়ালি পাবে কিনা। আচ্ছা, আনোয়ার হক সাহেব কি বলেন, বলেন কেন পাবে না, ব্যাখ্যা দেন। এই অনলাইনে কে বলেন, বলেন অনলাইন বলেন। স্যার পাবে না স্যার। কারণ কি স্যার, এটা আমার ব্যক্তিগত পাবে না, স্যার পাবে না স্যার। অনুষ্ঠান স্যার, ব্যক্তিগত অনুষ্ঠানে স্যার আমি চেয়ারম্যানদের দাওয়াত দেবো না এমপি রে দেবো স্যার, এটা আমার ব্যক্তিগত ইস্যু স্যার। শুনেন, এই জায়গা না না না, এটা পদের অধিকারের কথা বলছি, আশা করি এটা কোনো কোনো ফল পদ পাবে না। না। ঠিক আছে, এটা তার, যদিও এটা একটা অধিকার, কিন্তু এটা তার আইনগত অধিকার না। কে কোথায় কারে দাঁত দিবে না না দিবে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তো এই জায়গায় দেওয়ানি মামলা করে কোনো কি নাই, লাভ নাই। কিন্তু যদি এরকম হয় যে চেয়ারম্যান সবাইরে ভিজিএফ কার্ড দিচ্ছে, কিন্তু গরিব একজন লোক তারে দিচ্ছে না, তাহলে সে কিন্তু মামলা করতে পারে। বুঝতে পারছেন? তো এই ধরনের প্রশ্ন, ধরেন আইন হলো একটা সমুদ্র, আপনি যদি নিজেরে বিনয়ী না করেন, যদি মনে করেন যে দূর আমি সব পরীক্ষায় পড়ে গেছি, পরীক্ষায় যা আসুক পারবো, দেখবেন যে এমন একটা প্রশ্ন আসছে ওইটা আপনার মাথায় ঢুকতেছে না। তো যাই হোক, তো দেওয়ানি প্রকৃতির মামলা আসলে বুঝতে পারছেন নাকি? একটা হলো সম্পত্তির অধিকার, আর একটা কি পদের অধিকার। তবে আপনারা যদি বলে যে দেওয়ানি প্রকৃতির মামলা হলেই কি দেওয়ানি আদালতে করা যাবে না, যদি নিষেধ থাকে তাহলে যাবে না। এখন আপনি বলতে পারেন যে স্যার নিষেধ কি, নিষেধ কেন করে? ধরেন আমি উদাহরণ দেই, আহ সরকারি কর্মজীবীদের চাকুরি রিলেটেড মামলা, এটা দেওয়ানি প্রকৃতির মামলা হলেও এই মামলা দেওয়ানি আদালতে করা যাবে না, এই মামলা করতে হবে প্রশাসনিক ট্রাইব্যুনাল। বুঝতে পারছেন? তো ওই সরকারি কর্মজীবীদের কোনো মামলা যদি দেওয়ানি আদালতে করা হয়, তাহলে মামলাটা কি আরজি কি করে দিবে, খারিজ করে দিবে। বুঝতে পারছেন? আবার যে মামলার বিচার একবার হয়ে গেছে, ডিগ্রি একবার দিয়ে দিছে, সেম বিষয় নিয়ে আপনি যদি মামলা করেন, হবে? হবে না, কারণ ওটাও আইনে কি আছে, পারিত আইনে কি আছে, এসেছে। বুঝছেন? এই হলো কাহিনী।
তো এখন আমরা চলে আসি এখতিয়ারে। দেখেন এখতিয়ার বা জুরিসডিকশন। এখতিয়ার বলতে আইন অনুযায়ী আদালতের ক্ষমতা প্রয়োগের অধিকার বা কর্তৃত্বকে বোঝায়। দেওয়ানি আদালতের এখতিয়ার বলতে দেওয়ানি কার্যবিধি 1908 এবং দেওয়ানি আদালত আইন 1887 দ্বারা নির্ধারিত সীমাবদ্ধতা সাপেক্ষে ন্যায় বিচারের স্বার্থে দেওয়ানি আদালতের কর্তৃত্ব প্রয়োগের ক্ষমতাকে বোঝায়। এখতিয়ার মানে আপনি যে জিনিসটা পড়বেন নিজে বুঝে পড়বেন। এখতিয়ার মানে কি? আপনাদের এখতিয়ার আছে এই জায়গায় পড়তে আসা, এটা আপনাদের এক ধরনের এখতিয়ার। কিন্তু সবার কি এখতিয়ার এই জায়গা আছে পড়তে আসা? বা পড়তে আসতে হলে অবশ্যই আমাদের কি লাগবে? অনুমতি লাগবে। তো এখতিয়ার মানে হলো যে যে কাজ করার ক্ষমতা আপনার আছে এবং যে যে কাজ করলে আপনি সেটা বেআইনি হবে না। নিজের যে একটা গন্ডি আছে সেটা বোঝায় যে এর বাইরে আমি কাজ করতে পারবো না। দেওয়ানি আদালতের এখতিয়ারকে আন্ডারলাইন করেন 3 ভাগে ভাগ করা যায়। আমি একটু বলে রাখি, কেউ 5 ভাগে ভাগ করে, কেউ 3 ভাগে ভাগ করে। এটা দেওয়ানি কার্যবিধি বলেন বা সিভিল কোর্টস অ্যাক্ট বলেন, কোথাও কিন্তু এটা বিধিবদ্ধভাবে বলা হয় নাই যে এখতিয়ার 3 প্রকার বা এখতিয়ার কি 5 প্রকার। 5 প্রকারও সঠিক, 3 প্রকারও সঠিক, বাট আমরা ভাগ করবো কয় ভাগে? 3 ভাগে। প্রথমে দেখেন বিষয়বস্তুগত এখতিয়ার, ইংরেজিতে কি বলে? সাবজেক্টিভ জুরিসডিকশন। সাবজেক্টিভ জুরিসডিকশন অলরেডি আমরা পড়ে ফেলেছি। সাবজেক্টিভ জুরিসডিকশন হলো যে দেওয়ানি আদালতে কোন বিষয়ে মামলা করা যায়। কোন বিষয়ে মামলা করা যায়? কত ধারা বলেন তো? 9 ধারা। একটু আগে বললাম না? কত ধারা? 9 ধারা। ওই যে কিসের অধিকার? সম্পত্তি বা পদের অধিকার। সম্পত্তি বা পদের অধিকার। আচ্ছা, 2 নম্বরে বলছে আর্থিক এখতিয়ার বা পিকুনিয়ারি জুরিসডিকশন। পিকুনিয়ারি জুরিসডিকশন কি? পিকুনিয়ারি জুরিসডিকশন মানে ওই যে 5টা আদালত আছে না, এই 5টা আদালতের আমরা একটু করে পড়বো 5টা আদালতের কি ক্ষমতা আছে। আর্থিক এখতিয়ার আছে যে এত লাখ টাকা পর্যন্ত এই আদালতে, এত লাখ টাকা পর্যন্ত এই আদালতে, এত লাখ টাকা পর্যন্ত এই আদালতে। এটা হলো কি? আর্থিক এখতিয়ার। উদাহরণস্বরূপ আমি যদি এইভাবে বলি যে ধরেন 15 লাখ টাকা পর্যন্ত মামলা করতে হবে আপনার সহকারী জজ আদালতে, তাহলে সহকারী জজ আদালত নির্ধারিত হইলো। সম্পত্তি সম্পর্কিত মামলা যেহেতু দেওয়ানি আদালতে হলো, এখন সহকারী জজ আদালতটা ধরেন সম্পত্তিটা একাধিক জেলায় আছে, তাহলে কোন জেলার সহকারী জজ আদালত হবে এটা জানতে হলে আমার জানতে হবে আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। বুঝেন? মানে 3 ধরনের এখতিয়ার থেকে আমরা 3টা জিনিস জানতে পারি। বিষয়বস্তু থেকে কোন বিষয়ে মামলা হবে, আর্থিক এখতিয়ার থেকে কোন জায়গার কোন এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা হবে, মানে কোন আদালতে আর কি 5টার কোনটায়, আর আঞ্চলিক মানে হলো কোন জায়গার আদালত, কোন জায়গার আদালত। বুঝলেন? শুনেন, প্রশ্ন অনেকেই পড়ে কিন্তু এক এক জিনিস একাকাঙ্ক্ষীকে পড়বে, দেখবেন যে ওই মুখস্থ করে পড়ে গেছে কিন্তু এইভাবে কোনোদিন চিন্তা করে নাই যে বিষয়গত কিভাবে হয়, আর্থিক কিভাবে হয়, আর আঞ্চলিক কিভাবে হয়। আচ্ছা, তো আমরা এখন চলে আসি বিষয়বস্তুগত এখতিয়ার, সাবজেক্টিভ জুরিসডিকশন। এটা অলরেডি পড়ছি, কোথায় জানেন? ওই যে 9 ধারা। তো দেওয়ানি প্রকৃতির মামলাও যা, সাবজেক্টিভ জুরিসডিকশনও তাই। এবং নতুন একটা জিনিস লিখে রাখেন যে দেওয়ানি মামলা আমলে নেওয়া হয় 9 ধারায়। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দেওয়ানি মামলা আমলে নেওয়া হয় কত ধারায়? 9 ধারায়। দেওয়ানি মামলা আমলে নেওয়া হয় কত ধারায়? 9। বুঝছেন? তাহলে বিষয়বস্তুগত এখতিয়ার বা সাবজেক্টিভ জুরিসডিকশন আমরা কিন্তু আর পড়লাম না, যেহেতু অলরেডি এটা উপরেই পড়ছে। এবং যদি আপনাকে বলা হয় যে দেওয়ানি মামলা আমলে নেওয়া হয় কত ধারায়? 9 ধারায়। আর ফৌজদারি মামলা আমলে নেয় অনুপ 190 আর কত? 90 আর কততে? হ্যাঁ বলেন। 193তে দায়রা আদালত কখন এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন? যখন এই প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বাই ট্রান্সফার করে 192 দেয়, তারপরে আর মানে আন্দাজ একখান বলে দিলেন 192 দায় ট্রান্সফার করে কি দায়রা জজের কাছে পাঠায়? আপনি বলবেন যে ম্যাজিস্ট্রেট আমলে নেয় 190 ধারায়, দায়রা আদালত আমলে নেয় 193 ধারায়।
দায়রা আদালত এজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিডিকশন মানে আদি আমলি আদালত হিসেবে আমলে নিতে পারে না। আগে ম্যাজিস্ট্রেট আদালতের কাছে আসে, তারপরে ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিরা পাঠায় কার কাছে, ওই দায়রা আদালতের কাছে পাঠায়, তারপরে দায়রা আদালত আমলে। এটা পড়ছি আমরা লিখিত প্রশ্ন। 192 ধারা অন্য জিনিস। 192 ধারা হলো আপনার ওই মামলা স্থানান্তরের পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে কথা বলতেছিলাম যে মনে রাখবেন যে দেওয়ানি মামলা আমলে নেয় 9 ধারা, ফৌজদারি মামলা আমলে নেয় 190 ধারায় দেয় ম্যাজিস্ট্রেট, 193-তে নেয় দায়রা আদালত। দায়রা আদালত সরাসরি আমলে নিতে পারে। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটকেও সরকার ইচ্ছা করলে আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারে 190-4। 190-4। আমরা চলে এসে আর্থিক এখতিয়ার। তাহলে আমরা বিষয়বস্তুগত এখতিয়ার বা সাবজেক্টিভ জুরিডিকশন, এটা থেকে আমরা জানলাম যে কোন ধরনের মামলা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। এই বিষয়গত এখতিয়ারের পাশে আর একটা কথা লেখেন, সাধারণ এখতিয়ার। বিষয়বস্তুগত এখতিয়ারের আর এক নাম কি? সাধারণ সাধারণ এখতিয়ার। আর্থিক এখতিয়ারে চলে আসে, দেখেন আর্থিক এখতিয়ার পিকুনিয়ারি জুরিসডিকশন। কোন দেওয়ানি আদালত কত টাকা মূল্যমানের মকদ্দমা বিচার করবেন তাই হলো আদালতের আর্থিক এখতিয়ার। সকল দেওয়ানি আদালত সকল মূল্যমানের মকদ্দমা বা আপিল বিচার করতে পারে না। দেওয়ানি কার্যবিধি 1908-এর আন্ডারলাইন করবেন। 6 ধারা অনুসারে প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে থেকে মকদ্দমা বিচার করবে। গুরুত্বপূর্ণ কথা, আমাদের দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলেছে যে প্রতিটি দেওয়ানি আদালত তার আর্থিক এখতিয়ারের সীমার মধ্যে বিচার করবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোন আদালতের আর্থিক এখতিয়ার কত, তা আমি জানবো কিভাবে? এটা দেওয়ানি কার্যবিধিতে বলে না, একটু পরেই আমরা জানবো যে এক এক আদালতের আর্থিক এখতিয়ার এক এক রকম। এছাড়া অত্র আইনের আন্ডারলাইন করবেন 15 ধারা অনুযায়ী প্রতিটি দেওয়ানি মকদ্দমা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। অর্থাৎ এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই। এটার অর্থ আসলে কি আমরা একটু ভালো বুঝবো। পড়ার আগে বিস্তারিত জিনিসগুলো পড়ার আগে আমি একটু ব্যাখ্যা দিই, শুনেন। এই আর্থিক এখতিয়ারে আমরা 2 ভাগে ভাগ করবো। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো আদি এখতিয়ার আর একটা হলো আপিল এখতিয়ার। তার আগে আমি একটু বলে নিই যে আমাদের যে 5 প্রকার যে দেওয়ানি আদালত, এই 5 প্রকার দেওয়ানি আদালতে আর্থিক এখতিয়ার সম্পর্কে বলেছে। প্রথমে আমি যদি বলি যে সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারা অনুসারে, কত ধারা? 18 ধারা অনুসারে জেলা জজ ও আর যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার অসীম। অসীম মানে 1 থেকে অসীম, আনলিমিটেড, মানে যত খুশি তত মূল্যমানের মামলা এই 2 আদালতে দায়ের করা যায়। কোন কোন আদালত? জেলা জজ আর একটা কি? যুগ্ম জেলা জজ। যুগ্ম জয় রস্যু গয় ম। আচ্ছা, কত ধারায় বলছে? 18 ধারায়। সিভিল কোর্টস অ্যাক্টের 18 ধারায়। অপরদিকে সিভিল কোর্টস অ্যাক্টের 19 ধারায় বলেছে যে সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার হলো 25 লাখ। কত থেকে 25? 15 না, 15 লক্ষ 1 টাকা থেকে। কত থেকে? 16 থেকে 25। 1 1 থেকে 25। জেলা জজ যুগ্ম জেলা জজের এখতিয়ার অসীম। কত থেকে অসীম? 1 থেকে অসীম। বুঝেন কিনা? আর সিনিয়র সহকারী জজের আর্থিক এখতিয়ার কত? 25 লাখ। কত থেকে 25 লাখ? 1 থেকে 25 লাখ। 15 লাখ 1 নেয় কত থেকে? 1 থেকে 25। আর সহকারী জজের আর্থিক এখতিয়ার কত? 1 থেকে 15। 1 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত। তাহলে সহকারী জজ 1 থেকে 15, সিনিয়র সহকারী জজ 1 থেকে 25। তারপরে কে? যুগ্ম জেলা জজ আর সরি মানে জেলা জজ, এই দুজনের কি অসীম। এখন বলতেছে এই যে 4, তাহলে আমরা যদি দেখি মোট আদালত কয়টা? 5টা। আর্থিক এখতিয়ার আছে কার কার? অতিরিক্ত জেলা জজ ছাড়া 4 জনের আছে। বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন এসে যায় যে তাহলে কোন একটা মামলার মূল্যমান যদি 10 লাখ টাকা হয় তাহলে মামলাটা হবে কোথায়? একটু শুনেন, আপনারা আগে যেভাবে চিন্তা করছেন এখন থেকে একটু অন্যভাবে চিন্তা ভাবনা ঢুকাই দিই, শুনেন।
ধরেন 10 লাখ টাকার মামলা, একটু আগে আমি যা শিখাইছি, 10 লাখ টাকার মামলা হিসাবে জেলা জজের কাছেও দায়ের করা যায়, যুগ্ম জেলা জজের কাছেও দায়ের করা যায়, সিনিয়র সহকারী জজের কাছেও দায়ের করা যায়, সহকারী জজের কাছেও দায়ের করা যায়, যায় কিনা বলে সূত্র মতে? সূত্র মতে যে যেহেতু জেলা জজ যুগ্ম জেলা জজ অসীম, তার মানে ওনার কাছে তো ডেফিনেটলি 10 লাখ দায়ের করাই তাই। আবার সিনিয়র সহকারী জজের 25 লাখ, তার মানে ওনার কাছেও 10 লাখের মামলা দায়ের করা যায়। আবার সহকারী জজের কত? 15 লাখ, তার মানে তার কাছেও 10 লাখের মামলাটা দায়ের করা যায়। এখন কোন আদালতে দায়ের করতে হবে এই কথাটা বলে দিয়েছে দেওয়ানি কার্যবিধির 15 ধারায়। কত ধারায়? 15 ধারায় বলেছে যে প্রতিটি দেওয়ানি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে। আমি দেখব যে যাদের মধ্যে দায়ের করা যায় এদের মধ্যে সর্বনিম্ন কি, সর্বনিম্ন কি। যদি 10 লাখ আমি বলি, 10 লাখ তো সবারই এখতিয়ার আছে, তাহলে সর্বনিম্ন কি? সহকারী জজ, সহকারী জজ। 15 টাকার কাছে সহকারী। বুঝেন কিনা? যদি আমি বলি যে 17 লাখ, 17 লাখ যদি আমি হিসাব করি, তিনি সহকারী জজের এখতিয়ার কত? 15 লাখ, তার মানে ওইটা বাদ চলে যাচ্ছে। তাহলে 17 লাখ তো তিনটেই যায়, সহকারী জজ সরি জেলা জজ যায়, যুগ্ম জেলা জজ যায়, আবার কি সিনিয়র সহকারী জজ যায়। বাট এই তিনটার ভিতরে নিচের কোনটা? তাহলে মামলা কোথায় হবে? বুঝতেন? যদি এইভাবে বলি যে কোন মামলার মূল্যমান ধরেন 30 লাখ, কত? 30 লাখ। 30 লাখ যদি বলি, তাহলে সহকারী জজ সিনিয়র সহকারী জজ বাদ পড়ে যাচ্ছে, কারণ ওনার এখতিয়ারের মধ্যে নাই। তাহলে 30 লাখের মামলা জেলা জজের কাছেও যায়, যুগ্ম জেলা জজের কাছেও যায়, কার কাছে হবে? যুগ্ম জেলা যুগ্ম জজের জেলা। কাছে হবে। কোথায় বলা আছে? 15 ধারা। 115 শুধু 15 দেওয়ানি কার্যবিধির শুধু 15 ধারায় যে বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে। বুঝছেন? আপনি আগে কখনো এইভাবে চিন্তা করেন নাই? পারছেন? আগে ভাবছি আমরা 1 থেকে 15, 15 লাখ, 15 লাখ 1 থেকে 25, 25 লাখের বেশি হইলে জেলা জজ বা যুগ্ম জেলা জজ, নাকি? তাহলে আমরা একটু আগে বললাম যে আর্থিক এখতিয়ারে ভাগ করছি কয় ভাগে? 2 ভাগে। একটা হলো আদি এখতিয়ার আর একটা কি? আপিল। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম এগুলো হলো আদি এখতিয়ার। কি বলেন? মূল মামলা দায়ের করা যায় কোন কোন আদালতে, এটারে বলে আদি এখতিয়ার। তাহলে মূল মামলা দায়ের করা যায় কয় জায়গা? 4 4 জায়গায়। আদালতে। আর সিভিল কোর্টস অ্যাক্টের কত কত ধারা? 18, 19। 18 আর 19। 18 আর 19। এখন আমরা বলবো আপিল এখতিয়ার, যে মূল মামলা শেষেই তো আপিল করে, নাকি? মূল মামলা শেষে আপিল করে না? আপিল করা যাবে কোন কোন জায়গা? আপিল করা যাবে কোন কোন জায়গা? এটা বলেছে আপনার সিভিল কোর্টস অ্যাক্টের 20 আর 21 ধারায়। কত কত বলেন? 20 আর 21। 20 আর প্রথমে 21। যদিও 20 ধারা আমরা পড়বো না, জাস্ট 21ই পড়বো। 21 ধারায় বলছে যে যুগ্ম জেলা জজের যদি কোনো মামলার মূল্যমান 5 কোটি টাকার বেশি হয় তাহলে আপিল হবে হাইকোর্টে, আর 5 কোটি টাকা পর্যন্ত হইলে আপিল হবে জেলা জজ। তাহলে আমাদের দেওয়ানি কার্যবিধিতে আপিল আদালত আছে কয়টা বলেন? 2টা। একটা হলো হাইকোর্ট বিভাগ, আর একটা কি? জেলা জজ। তাহলে যুগ্ম জেলা জজ যদি এমন কোনো আদেশ দেয় বা যে কোনো ডিগ্রি দেয় যে মামলাটার মূল্যমান 5 লাখ টাকা, 5 কোটি টাকা পর্যন্ত, তাহলে মামলাটা হবে, আপিলটা হবে কোথায়? জেলা জেলা জজ। জজের কাছে। 5 কোটি টাকার বেশি হইলে হাইকোর্টে। বুঝতে পারছেন? এবং 20 ধারায় বলেছে, সিভিল কোর্টস অ্যাক্টের 20 ধারায় বলছে যে সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ এরা যে আদেশ ডিগ্রি দেখ না কেন, আপিল কোথায়? জেলা জজের কাছে। আপিল। এই হলো আমার আর্থিক এখতিয়ারে ভাগ করছিলাম কয় ভাগে? 2 ভাগে। একটা হলো আদি এখতিয়ার আর একটা হচ্ছে কি? আপিল এখতিয়ার। একটু পড়ি দেখেন। একটা জিনিস হলো কি, যে কোনো জিনিস যদি আপনি যখন বুঝাইতে যাবেন, একটা জিনিস আপনি যখন ওই জিনিসটা যত ভালো আপনি বুঝতেন অন্যকে তত ভালো আপনি বুঝাতে পারবেন। আর যখন আপনার প্রশ্ন করছি আপনি ধরেন ওই উত্তরটা জানেন না, কিন্তু আপনার উত্তর দিতে হবে, তখন দেখবেন কি খালি পেঁচাচ্ছেন, মানে আসল জায়গা যাচ্ছি না, খালি কি ঘুরে বেড়াচ্ছি অন্য এদিক সেদিক দিয়ে। আচ্ছা, কোন আদালত কত টাকা মূল্যমানের মকদ্দমা বা আপিল গ্রহণ ও নিষ্পত্তি করবেন তা দেওয়ানি আদালত আইন 1887 দ্বারা নির্ধারিত। সাধারণত আর্থিক এখতিয়ারকে 2 ভাগে ভাগ করা যায়, মৌলিক বা আদি এখতিয়ার আর একটা কি? আপিল এখতিয়ার। প্রথমে আমরা চলে আসি মৌলিক বা
আদি এখতিয়ার। দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায় আন্ডারলাইন করবেন, জেলা জজ ও যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার সম্পর্কে, এবং 19 ধারায় সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজের আর্থিক এখতিয়ার সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি দেওয়ানি আদালত আইন 1887 এর 18 ধারায়। কত ধারায়? 18 ধারায় দেখেন, জেলা জজের আর্থিক এখতিয়ার সীমাহীন। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি যে কথা বললেন তাতে তো সব মামলা 4টা আদালতের হলেও সব মামলা দায়ের হচ্ছে কার কার কাছে? সহকারী জজ, সিনিয়র সহকারী জজ আর যুগ্ম জেলা জজের কাছে। তাহলে জেলা জজের কাছে কি মামলা হবে? জেলা জজের কাছে মামলা হবে ভাই সেই মামলাগুলো বিশেষ মামলা। দেখেন সাধারণত জেলা জজ আদালতে বিশেষ প্রকৃতির মোকদ্দমা, যেমন আন্ডারলাইন করেন কপিরাইট, ট্রেডমার্ক, পেটেন্ট ইত্যাদি সংক্রান্ত মোকদ্দমা দায়ের করা যায়। যুগ্ম জেলা জজ আদালতে যে কোনো মূল্যমানের মূল মোকদ্দমা দায়ের করা যায়। যুগ্ম জেলা জজ আদালতে কি মামলা? যে কোনো মূল্যমানের মূল মোকদ্দমা দায়ের করা যায়। এই ফ্যানটা একটু বন্ধ করে দেন, এই ফ্যানটা বন্ধ করে দেন, তাহলে এসির বাতাস আরো ভালো আসবে না। এটা চলো, এটা বন্ধ থাক। আচ্ছা দেখেন, দেওয়ানি আদালত আইন 1887 এর 19 ধারায় সহকারী জজ আন্ডারলাইন করেন 15 লাখ টাকা পর্যন্ত মূল্যমানের মোকদ্দমা বিচার ও নিষ্পত্তি করতে পারে। কত টাকা? 15 লাখ। আর সিনিয়র সহকারী জজ কত? 25 লাখ। এখন এই 25 লাখ কিন্তু 1 থেকে 25, মানে 15 লাখ 1 থেকে 25 না, 1 থেকে 25, 1 থেকে 25। আর 15 বললে কত? 1 থেকে 25। 1 থেকে 15। কামরুজ্জামান সাহেব কি বলবেন বলেন? পেটেন্ট জানলে কি স্যার? পেটেন্ট? প্যাটেন্ট, জি স্যার। প্যাটেন্ট হচ্ছে যে যখন কেউ কোনো কিছু আবিষ্কার করে তখন ওই আবিষ্কারটাকে আইনগতভাবে স্বীকৃতি দেওয়া এবং রেজিস্ট্রেশন করে নেওয়া, যে ওই জিনিসটা আপনার অনুমতি নিয়ে যাতে আর কেউ আবিষ্কার করতে, বাণিজ্যিক ভাবে উৎপাদন করতে না পারে। ধরেন আমি যদি এইভাবে বলি যে আমরা যে টিকাগুলো নিয়েছি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ওই যে কি করোনার ভ্যাকসিন দিছি না, এখন ওই ভ্যাকসিন যখন আবিষ্কার করছে, সাধারণত যখন একটা ভ্যাকসিন আর একজন পেয়ে যায় অন্য কোনো ওষুধ কোম্পানি, তখন কিন্তু তারা ফর্মুলা বুঝতে পারে যে ওই জিনিসটা সে অমুক 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 জিনিস দ্বারা বানাইছে, কিন্তু বানানোর আগ পর্যন্ত কিন্তু সে বানাইতে পারে না। তো এখন পরবর্তীতে যদি সে ওই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোনো টিকা যদি বাংলাদেশের স্কয়ার কোম্পানি বানাইতে চায়, তাহলে অনুমতি নিতে হবে কার? কারণ ওই জিনিসটার পেটেন্ট তার। বুঝতে পারছেন? তো যদি সে অনুমতি না নিয়ে বানায়, তাহলে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এই ইয়ার বিরুদ্ধে, স্কয়ারের বিরুদ্ধে কি করবে? মামলা করবে। এ হলো একজন একটা টিভি আবিষ্কার করছে, সর্বপ্রথম যে টিভি আবিষ্কার করছিল পেটেন্টটা কার? তার। যে ল্যাপটপ আবিষ্কার করছে পেটেন্ট কার? এই পেটেন্ট মানে হলো আবিষ্কার, মানে আবিষ্কারের যে স্বীকৃতি আইনগত হবে সেটাই কি বলে? পেটেন্ট। বুঝছেন? জি স্যার। ধরেন আইনস্টাইনের যে বিখ্যাত সূত্র সেটা কি? ইকুয়াল টু এমসি স্কয়ার। তো ওটার পেটেন্ট কার? ওনার। আইনস্টাইন স্যার। আচ্ছা, তো যাই হোক আমরা চলে আসি আপিল এখতিয়ার। আপিল এখতিয়ার দেওয়ানি আদালত আইন 1887 এর সর্বশেষ সংশোধনী কত? 2021 এর 21 ধারা অনুযায়ী 5 কোটি টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি আপিলের দরখাস্ত জেলা জজ আদালতে এবং 5 কোটি টাকার বেশি হইলে কোথায়? বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দাখিল করতে। আশা করি আর্থিক এখতিয়ার আমরা ক্লিয়ার নাকি? পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসতে পারে যে প্রতিটি মামলা বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে, তখন আমার মেইনলি আর্থিক এখতিয়ারটা আলোচনাই করতে হবে। এবং সেই সাথে সাথে আমি যে ব্যাখ্যাগুলো দিয়ে দিলাম যে এইভাবে দিবেন যে 4টা 18-19 ধারা অনুসারে অমুক আদালতের আর্থিক এখতিয়ার এই, কিন্তু 10 লাখ টাকার যে মামলা হিসাব করলে 4টা আদালতে দায়ের করা যায়, কিন্তু আইন অনুসারে দায়ের করতে হবে কোথায়? সর্বনিম্ন স্তরের আদালত যে তার কাছে। এইভাবে 2-3টে ব্যাখ্যা দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো মানে আপনি যদি বুঝেন তাহলে এই জিনিস মুখস্থ করারও দরকার নাই, খালি প্রশ্ন আসবে আমি নিজের মতো করে ওখানে যে কি লিখে দিয়ে দেব। আচ্ছা, এখন ধরেন আমরা এইভাবে জানলাম যে একটা জমি আছে গোপালগঞ্জ, বরিশালে এবং পিরোজপুরে। এখন ওইটা জমি জমা রিলেটেড যেহেতু মামলা, আমি
বিষয়বস্তু এখতিয়ার থেকে জানলাম এটা হলো দেওয়ানি আদালতে মামলাটা করতে হবে, এবং আমি জানলাম যে জমিটার মূল্য 20 লাখ টাকা, তাহলে এটাও আমি নিশ্চিত হইলাম যে মামলাটা হবে কি সিনিয়র Senior সহকারী জজের কাছে। এখন মামলার জমিটা তো 3 জেলায় অবস্থিত, কোন জায়গায়? যে গোপালগঞ্জ, পিরোজপুর, বরিশাল। এখন আমি মামলাটা কোন জেলার সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করব, এটা জানতে হলে আমাদের কি করতে হবে বলেন? আঞ্চলিক এখতিয়ার। আচ্ছা, আঞ্চলিক এখতিয়ার আমি একটু খুব সংক্ষেপে বলে দিই, তারপরে আমরা এই জায়গা পড়বো। প্রথমে শুনেন যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত আঞ্চলিক এখতিয়ার বলেছে। তার আগে একটু বলে দিই, আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে বলেছে 16, 17, 18, 19, 20। কত কত? 16, 16, 17, 17, 18, 19। এর মধ্যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলার আঞ্চলিক এখতিয়ার বলেছে 16, 17, 18। কোথায় কোথায়? 16, 17, 17, 18। আর অস্থাবর সম্পত্তি বলেছে কত? 19। আর অন্যান্য সম্পত্তি বলেছে 20। এখন শুনেন, স্থাবর সম্পত্তি যদি এক জায়গায় অবস্থিত হয়, যে কোনো একটা এলাকায়, যে কোনো একটা আদালতের এখতিয়ারের মধ্যে, তাহলে মামলাটা সেই জায়গায় হবে। এটা হলো 16। কত বলেন? 16, স্থাবর সম্পত্তিটা গোপালগঞ্জে অবস্থিত, গোপালগঞ্জে আপনার একজন বেদখল করছে, জমিটা গোপালগঞ্জে অবস্থিত, মামলাটা কোথায় হবে? জমির মূল্যমান অনুযায়ী গোপালগঞ্জে সেই আদালতে। বুঝছেন? এটা কত? 16। স্থাবর সম্পত্তিটা যদি একাধিক জায়গায় অবস্থিত হয় কিন্তু অবস্থান নিশ্চিত, মানে স্থাবর সম্পত্তি গোপালগঞ্জে আছে 10 বিঘা এবং কোটালী গৌর নদীতে আছে 10 বিঘা, গৌর নদী বরিশালের মধ্যে, তাহলে মামলাটা কোথায়? বরিশাল অথবা গোপালগঞ্জ, দুই জায়গার যে কোনো এক জায়গায়। এটা বলছে 17। কত? 17, তাহলে স্থাবর সম্পত্তির অবস্থান নিশ্চিত হইলে কত? 16। সরি, মানে এক জায়গায় হলে 16, আর একাধিক জায়গায় নিশ্চিত কত? 17। যদি 5 জেলার মধ্যে হয়, পাঁচ পাঁচ জায়গার যে কোনো এক জায়গায় কত? 17। 17, 17। শুনেন, স্থাবর সম্পত্তি গোপালগঞ্জে 5 বিঘা আছে, এক 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 দাগের জমি। গোপালগঞ্জে 5 বিঘা, পিরোজপুরে 5 বিঘা, বাগেরহাটে 5 বিঘা, বরিশালে 5 বিঘা, এই 4 জেলার মধ্যেই আছে। নিশ্চিত না কোন জায়গা কতটুকু আছে? তাহলে ওই জমি নিয়ে যদি মামলা হয়, কোথায়? 17 ধারা অনুসারে যে কোনো এক জায়গায়, 4 জায়গায় না, কিন্তু কয় জায়গায়? যে কোনো যে কোনো এক জায়গায়। বুঝছেন? এবার 18 ধারা পড়ি। 18 ধারায় বলছে যে স্থাবর সম্পত্তির অবস্থান যদি অনিশ্চিত হয়, মানে কোন কোন জায়গা আছে নট শিওর, মানে বোঝা যাচ্ছে না যে এটা কি বরিশালের মধ্যে পড়ে নাকি এটা গোপালগঞ্জের মধ্যে পড়ে। তো যে কোনো কারণে যদি অনিশ্চয়তা, এখন আপনি এবার বলতে পারেন যে স্যার অনিশ্চয়তা কেন দেখা দেবে, সব তো কাগজে কলমে থাকে, অনিশ্চয়তা দেখা দেয়। ওই যে নদী চর জাগছে, চর জাগতে পারে না নদীতে, তা চর জাগলে এখন প্রশ্ন উঠছে যে এই চরের মালিক কে, এটা নিয়ে মামলা হয়েছে। তো এই চরটা দেখা গেলো যে একেবারে মোহনায় মানে 2 জেলার সীমানায় অবস্থিত। তাহলে যে মানে যদি অনিশ্চয়তা দেখা দেয়, যতগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিচ্ছে, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটা কত? 16, 17, 18। অনুপ বলেন তো, অনুপের ভাষায়। শুরুতে হচ্ছে যে যেখানে মামলাটা স্থায়ী বা হচ্ছে দায়ের করতে হবে সেই সেই জেলায়। আর 17-তে হচ্ছে যে যদি মামলাটা হয় 2 জেলায় সংক্রান্ত, যেমন বাগেরহাট অথবা গোপালগঞ্জ, এই যে জায়গায় 2 জেলা কি? নিশ্চিত হওয়া যায় 2 জেলা কি সেটা বলেন। 2 জেলায় যে জমি আছে, জমি। মানে সেই নিয়ে যদি মামলা হয়, তাহলে যদি নিশ্চিত হয় যে 2 জেলায়, তাহলে 17, অথবা আরো 3-4 জেলা ওরকম যদি হয়, তাহলে সেটা 17-তে হবে। জি। আর 18-তে হবে যে যদি সম্পত্তি যে অনিশ্চিত আছে, যেমন বাগেরহাটও হতে পারে, বা এখানে আমি মানে করতে পারতেছি না, নির্ধারণ করতে পারতেছি না কোন জেলা আছে, তাহলে সেটা হবে হলো 18 জেলায়। ধন্যবাদ। এখন আমি আপনাদের লেখাই দিব, সমস্যা নাই। 16 ধারায় আরো 2টা জিনিস আছে, এই 2টা জিনিস আমার জানতে হবে। আমরা যখন ফার্স্ট টাইম করছিলাম তখন পড়ানো হয় নাই, এই 2টা জিনিস জানতে হবে। 16-তে নর্মালি বলছে যে স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, এটা পড়ছি না। কিন্তু হ্যাঁ, একটা হলো স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ মানে যে জায়গায় স্থাবর সম্পত্তি সেই জায়গায়। তো আপনি বলতে পারেন যে তার মানে চেঞ্জ হইলো কেমনে? ধরেন স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হলো এরকম যে এই বিল্ডিংটা এসে
এই বিল্ডিং এর একেবারে বাড়িটারে কি দিয়ে গেল, ভেঙে দিয়ে গেল। ওই জমিতে যে শস্য ছিল, শস্য কেটে ফেলছে আর জমি খুঁড়ে ফেলছে, জমি কি খুঁড়ে ফেলছে, এইগুলা হচ্ছে কি স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ। অথবা অনধিকার প্রবেশ, ফৌজদারি কার্যবিধি পেনাল কোডে কিছুদিন আগে পড়লাম না যে ক্রিমিনাল ট্রেসপাস, আপনার অনুমতি ছাড়া আপনার জমিতে কেউ প্রবেশ করছে, তো এটাও কি এক প্রকার স্থাবর সম্পত্তির ক্ষতি। তো স্থাবর সম্পত্তি যে জায়গায় মামলা সে জায়গায়, এ জায়গায় বাদীর বাড়ি কোন জায়গা, বিবাদীর বাড়ি কোন জায়গা, এটা মানে অপ্রাসঙ্গিক, দেখতে হবে স্থাবর সম্পত্তিটা কোথায়। এলো এক। 16তে আর একটা কথা আছে, এটা হলো বন্ধকি সম্পত্তির মামলা। কি বলেন? বন্ধকি সম্পত্তির মামলা পরে লেখেন, আমি লেখাই দিব, আগে শুনেন। বন্ধকি সম্পত্তির মামলা হলো দুই ধরনের, একটা হলো ফরক্লোজার আর একটা হলো রিডিমশন। কি বলেন? ফরক্লোজার আর রিডিমশন। বন্ধক রিলেটেড যে মামলাই করুক না কেন, ফরক্লোজার হোক বা রিডিমশন হোক, তামাদি মেয়াদ 60 বছর। ফরক্লোজারটা কি এটা আগে আমি বুঝাই। ফরক্লোজার হলো যে আমি সনি খান, আমি আমার এক খণ্ড জমি আমি গোপালগঞ্জের সোনালী ব্যাংকে লোন মানে বন্ধক রাখছি, বন্ধক রেখে ওখান থেকে আমি 5 লাখ টাকা নিছি। তাহলে বন্ধক যখন কেউ রাখা হয়, বন্ধকের একটা নির্দিষ্ট সীমা আছে, আছে কিনা বলেন? এই সীমার মধ্যে সে টাকা পরিশোধ না করলে ব্যাংক ওই টাকাটা ওই জমি বিক্রি করে কি করতে পারবে, আদায় করতে পারবে। এখন আমি নির্দিষ্ট সীমার মধ্যে ব্যাংকে 5 লাখ টাকা দিতে পারি নাই, এখন আমি না পারলেই ব্যাংক সাথে সাথে ওই জমি বিক্রি করতে পারবে না। ওই জমি বিক্রি করার জন্য ব্যাংকে আবার আদালতে মামলা করতে হবে, যেটা বলে ফরক্লোজার। কি বলেন? ফরক্লোজার অর্থ হলো বন্ধকি সম্পত্তির অধিকারের মানে উদ্ধারের অধিকার নাশ। বন্ধকি সম্পত্তি উদ্ধারের অধিকার নাশ মানে আমি যেহেতু আমি 5 লাখ টাকা দেই নাই, ব্যাংক সোনালী ব্যাংক মামলা করছে যে সনি খানের এই 5 লাখ 5 কাঠা মানে যে জমি উনি বন্ধক রাখছে এটা বিক্রি করার নির্দেশ দেওয়া, এটা হলো কি ফরক্লোজার। আর রিডিমশন কাকে বলে? রিডিমশন মানে হলো যে আমি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ব্যাংক আমার জমি দিচ্ছে না, তখন আমি আমার সম্পত্তি বন্ধকের সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আমি যে মামলাটা করবো এটা কি বলে, বুঝছেন? এখন 16 ধারায় বলতেছে, এর আগে আপনারা শিখেন নাই, গুরুত্বপূর্ণ, যে বন্ধকি সম্পত্তি যে জায়গায় অবস্থিত সেই জায়গা মামলা করা যাবে, অথবা বন্ধকটা যে জায়গা থেকে নিছিল সেই জায়গায় মামলা করা যাবে। কেমনি আমি একটু উদাহরণ দিয়ে শুনেন। যে ধরেন আমি গোপালগঞ্জ সোনালী ব্যাংক থেকে 5 লাখ টাকা নিছি আমার জমি বন্ধক রেখে, বাট আমার জমিটা অবস্থিত খুলনা। কোথায় বন্ধক নিছি? কোন জায়গাতে? গোপালগঞ্জ। তাহলে এই ফরক্লোজারের মামলা ব্যাংক করবে না? ব্যাংক করবে। ব্যাংক যে জায়গায়, ব্যাংক কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জের আদালতেও করতে পারে, অথবা কি বন্ধকি সম্পত্তি কোথায় খুলনায় করতে পারে। এটাও কত দ্বারা, বুঝছেন? তাহলে বন্ধক রিলেটেড মামলা যে জায়গায় বন্ধক নেওয়া হয় সেই জায়গা, অথবা বন্ধকি সম্পত্তি যে জায়গা, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় করা যায়। কত দ্বারা? এ হলো এক। আর একটা বললাম, সেটা হলো কি স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা। স্থাবর সম্পত্তি যে জায়গায়, মামলাও সেই জায়গায়। বুঝছেন? একটু পড়ি দেখেন। আঞ্চলিক এখতিয়ার বা টেরিটোরিয়াল জুরিসডিকশন। প্রত্যেক দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার বা সীমানা সরকারি গেজেট বিজ্ঞপ্তি দ্বারা নির্ধারণ করে দেওয়া হয়। কোন মকদ্দমার বিষয়বস্তু যে আদালতের সীমানার বা স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত, মকদ্দমাটি সেই আদালতে দায়ের করতে হবে। এটাই দেওয়ানি আদালতের আঞ্চলিক এখতিয়ার নামে পরিচিত। দেওয়ানি মকদ্দমা দায়েরের আঞ্চলিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন। 16 থেকে 20 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 16 থেকে 20। প্রথমে দেখেন ধারা 16, স্থাবর সম্পত্তি একটি আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে, একটি বলতেন, একটি, যে দেওয়ানি কার্যবিধির 16 ধারা মতে যে আদালতের স্থানীয় সীমার মধ্যে মামলার বিষয়বস্তু তথা স্থাবর সম্পত্তি অবস্থিত, আইন দ্বারা নির্ধারিত আর্থিক এবং অন্যান্য এখতিয়ার সাপেক্ষে সেই আদালতে মামলা দায়ের করতে। এটা হলো আমরা আগেরটা জানতাম, এটা জানতাম, এটা ভুল না, সঠিক আছে, আরো আপডেটেড হলো। এখানে স্টার দিয়ে লিখে রাখবেন যে স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলাও যে জায়গায় সম্পত্তি অবস্থিত সেই জায়গায় হবে। স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা যে জায়গায় সম্পত্তি অবস্থিত সেই জায়গায় হবে। স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা যে জায়গায় সম্পত্তি অবস্থিত সেই জায়গায় হবে।
এছাড়া দাবিতে লেখেন, এছাড়া বন্ধকি সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা, বন্ধকি সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা যেখানে নালিশের কারণ উদ্ভব হয়, যেখানে নালিশের কারণ উদ্ভব হয়, সেখানে বা স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত, স্থাবর সম্পত্তি যেখানে অবস্থিত সেখানে দায়ের করতে হবে। বুঝলেন? তাহলে বন্ধক রিলেটেড আশা করি যদি কোনো সমস্যা দিতেই পারে, দিলে আমরা তখন পারতাম না, এখন ইনশাল্লাহ ক্লিয়ার নাকি অনুপ সাহেব? পারবেন না ইনশাল্লাহ? আমরা 17তে চলে আসি। স্থাবর সম্পত্তি বিভিন্ন আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে হলে, বিভিন্ন আদালতের সীমারেখার মধ্যে অবস্থিত হলে ব্র্যাকেটে লেখা নিশ্চিত। মানে বিভিন্ন আদালতের সীমারেখার মধ্যে আছে, বাট ওই সীমার সম্পত্তির অবস্থান কি নিশ্চিত, কোথায় কতটুকু আছে তা ক্লিয়ার। দেওয়ানি কার্যবিধির 17 ধারার মধ্যে কোন স্থাবর সম্পত্তি ভিন্ন ভিন্ন আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে উক্ত স্থাবর সম্পত্তি যে সকল আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থিত সেই সকল আদালতের যে কোনো একটিতে উক্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের করা, যে কোনো একটাই, সবগুলাই না কিন্তু, যে কোনো কি একটাই। বুঝলেন? অনুপ বলেন দি, যদি সবগুলাই দায়ের করে তাহলে কি হবে? সবগুলা দায়ের করলে তো স্যার 10 দ্বারা স্যার। সবগুলো দায়ের করলে কি হবে বলেন? ফেরত হয়ে যাবে। কি ফেরত হয়ে যাবে? বললাম কোথায় ফেরত হবে? কোন জায়গা পাইলেন? আনারুল সাহেব বলেন দি। হ্যাঁ, জুডি কাটা না কি, তাপ জুটি, রেস কি, তাপ জুটি। যদি সবগুলো হয় তাহলে প্রথম যেটা সেটা চলবে, আর বাকি সবগুলা কি এগুলো কি? মাথা খাটাইতে হবে অনুপ। ঋণ করে হলো ঘি খাও, ঘি খাওয়া শুরু করে দেন। আপনাদের হিন্দু ধর্মে আছে ঋণ করে হলো ঘি খাও, ঘি খাইয়ে বুদ্ধি বাড়াই ফেলেন। দেখেন ধারা 18, ধারা 18, স্থাবর সম্পত্তি আদালতের এখতিয়ার অনির্দিষ্ট থাকলে, অনির্দিষ্ট মানে কি অনিশ্চিত, কোন কোন আদালতের কোন কোন জায়গায় আছে এটা কি অনিশ্চিত। দেওয়ানি কার্যবিধির 18 ধারার মধ্যে কোন স্থাবর সম্পত্তি একাধিক আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত হলে, এটা বানান গুলো ভুল আছে, সীমা রেখে হয়ে গেছে, সীমা কি হবে রেখা, এবং সেই সম্পর্কে অনিশ্চয়তা থাকলে এরূপ আদালতের মধ্যে যে কোনো একটি আদালতে উক্ত স্থাবর সম্পত্তি সম্পর্কিত মোকদ্দমা দায়ের করা যাবে। তবে এইরূপ স্থানীয় এখতিয়ারের অনিশ্চয়তা সম্পর্কে আদালত একটি বিবৃতি লিপিবদ্ধ করতে, মানে কেন এই অনিশ্চয়তাটা তৈরি হলো তার একটা কি থাকতে হবে, বিবৃতি থাকতে হবে। তো যদি আপনাকে বলে যে স্থাবর সম্পত্তির আঞ্চলিক এখতিয়ার কত কত, 16, 17, বুঝতেন? এখন 19-এ আমরা চলে আসি। 19 হলো অস্থাবর, 19 দুইটা জিনিস, ব্যক্তি গোল দেবেন, ব্যক্তি এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত। ব্যক্তির ক্ষতি যদি কেউ করে আর অস্থাবর সম্পত্তির ক্ষতি যদি কেউ করে তাহলে আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে কত ধারা অনুসারে? 19 ধারা। দেখেন ভিডিওর মাঝখানে আমি একজনকে ধন্যবাদ দেই, ধন্যবাদটা হলো আমাদের এই মানে ক্লাস রেগুলার দেখে এক ভদ্রলোক, তিনি হলেন ইন্ডিয়ার বনগাঁ জেলা থেকে গোবিন্দচন্দ্র মালি। উনি, আমি যে ভিডিওই দেই না কেন, উনি ওই দেওয়ানি বলেন, ফৌজদারি বলেন, দণ্ডবিধি বলেন, সকল ভিডিও উনি
দেখেন, দেখে এবং সবার আগের মন্তব্য বা কমেন্টটা উনি করেন এবং লেখেন যে স্যার ভারত থেকে দেখতেছি। এখন মজার বিষয় হলো যে, কথা শুনেন, মজার বিষয় হলো উনি কোনো আইনের ছাত্র না, উনি কোনো আইনের ছাত্র না, উনি অ্যাডভোকেটও না। Recording in progress. এই নিজের তাগিদে আইন বোঝার সুবিধার্থে এই ভিডিওগুলো উনি দেখেন এবং উনি ওই দুই একটা আমার একটা ইসে দেখাইছে, উনি ওনাদের সিআরপিসির একটা, যে আমরা যেরকম 144 এর মামলা করি, 144 এর মামলা করলে আমাদের বাংলাদেশে করা যায় হলো 144 এর আদেশের বিরুদ্ধে কি করা যায়, রিভিশন, মনে আছে কিনা আপনাদের? কিন্তু ভারতের সিআরপিসিটা 1973 সালে নতুন করে তৈরি করছে, আমাদের সাথে এখন মিল আছে বাট ধারাগত মিল নাই। ওনাদের ওই জায়গায় করা যায় আপিল, 144 এর আদেশের বিরুদ্ধে কি করা যায়, আপিল। এবং ওই আপিল আমাদের যেরকম এখানে একটা ট্রেন্ড আছে উকিল রায় করে, ভারতে ইচ্ছা করলে উকিল না করে যে কোনো সাধারণ ব্যক্তিও করতে পারে। উনি কিন্তু আপিল করছেন এবং আমার ওই যে সৌম্যকৃত নকলও দেখাইছে, এবং উনি ওনার যে দেওয়ানি মামলা টামলা আছে এগুলোরও উনি নিজেই পরিচালনা করে, কোনো উকিল টুকিল। এই কারণে উনি এই আইন মানে ক্লাস দেখে এবং মাঝে মাঝে আমাদের হোয়াটসঅ্যাপেও দুই একটা ওই ওনার যে মানে কি বলে সার্টিফাইড কপি টপি এগুলার নকল দেয় বা বিভিন্ন সময় পরামর্শ নেয় আর কি। তো এত কথা বলার মূল কারণ হলো যে মানুষের জ্ঞান আপনারা যেরকম পড়ার জন্য লাভ করতেছেন, উনি কিন্তু উকিল হওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, কিন্তু তারপরে উনি সেই সুদূর বনগাঁ থেকে আমার লেকচার দেখতেছেন। হ্যাঁ, তো আসেন আমরা পড়া শুরু করি। তো গোবিন্দচন্দ্র মালী সাহেব, আপনার জন্য শুভকামনা, ধন্যবাদ। যদি এই কথা শুনে থাকেন আপনাকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। দেখেন, তো ধারা 19 ব্যক্তি বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ সম্পর্কিত। এটা খুব সোজা, আমি বলে দিই। ব্যক্তির ক্ষতিপূরণ, ব্যক্তি মানে হলো আমরা এক একজন ব্যক্তি নাকি? আমাদের যদি কেউ অকথ্য ভাষায় গালাগালি করে, আমাদের যদি কেউ দেখা গেল চট থাপ্পড় হাত ভেঙে দিছে, তাহলে ক্ষতিটা কার হয়েছে? ব্যক্তি। গালি গালি যদি দেয় আমাদের, বা অকথ্য ভাষায় কোনো কথা বললে, বাজে কথা বললে, আমাদের ক্ষতি হয়েছে, আমাদের সুনামের ক্ষতি। কিসের ক্ষতি? আর যদি আমাদের শারীরিক ভাবে কোনো অত্যাচার করে, আঘাত করে, তাহলে আমাদের কিসের ক্ষতি হয়েছে? দৈহিক ক্ষতি। ওই যে এই কাজটা করলো, সুনামের ক্ষতি বলেন বা দৈহিক ক্ষতি বলেন, তার বিরুদ্ধে আমরা দেওয়ানি মামলা করতে পারবো, ক্ষতিপূরণের মামলা। এই ক্ষতিপূরণের মামলাটা কোথায় হবে? এই ক্ষতিপূরণের মামলাটা নির্ধারণ বলছে আপনার 19 ধারায় বলেছে যে ঘটনা যে জায়গা ঘটছে, বিবাদীর বাড়ি যে জায়গায়, এই দুই জায়গায় যে কোনো এক জায়গায়, দুইটা জিনিস কি কি? ঘটনা ঘটছে যে জায়গায়, বিবাদীর বাড়ি এখানে। খুবই গুরুত্বপূর্ণ, বাদীর কোনো বিষয় না। ঘটনা যে জায়গা ঘটছে, বিবাদীর বাড়ি যে জায়গায়, দুই জায়গার যে কোনো, দুই জায়গা না, 4-5 জায়গাও হতে। ধরেন বিবাদী বাড়ি হলো গোপালগঞ্জ, ব্যবসা করে ঢাকা, আবার আর এক শোরুম আছে কুমিল্লা, আর সে বাজে উক্তি আনারুল হক সাহেব সম্পর্কে বাজে উক্তি করছে কক্সবাজার। ধরেন আনারুল হক সাহেবের বাড়ি হলো চট্টগ্রাম, বাদীর বাড়ি কোথায়? চট্টগ্রাম। কিন্তু আনারুল হক সাহেব রে একটা বাজে কথা বলছে অনুপ, অনুপ এই কথাটা বলেছে কোথায়? কক্সবাজার থেকে। আর অনুপের বাড়ি হলো গোপালগঞ্জ, অনুপের ব্যবসা আছে ঢাকা। তাহলে ঘটনাটা ঘটছে কোথায়? কক্সবাজার। তাহলে আনারুল হক সাহেবের মামলা করতে হবে অনুপের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা, আইদার কক্সবাজার মানে অর অনুপের বাড়ি কোথায়? গোপালগঞ্জ, গোপালগঞ্জ, অথবা অনুপের ব্যবসা আছে কোথায়? ঢাকা। এই সব জায়গার যে কোনো এক জায়গা, বুঝেন কিনা? তাহলে ব্যক্তি সম্পর্কিত ক্ষতিপূরণের মামলা আমার দুইটা সূত্র মনে রাখতে হবে। যে জায়গায় কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে বা কজ অফ অ্যাকশন উদ্ভব হয়েছে সেই জায়গায়, অথবা বিবাদী যে জায়গায় বাস করে, ব্যবসা করে, লাভজনক কোনো কাজ করে, এই সব জায়গার যে কোনো এক জায়গায়। এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলাও একই। অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ মামলা কোথায়? ওই যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে, অথবা বিবাদী যে জায়গায় বাস করে সেখানে। ঠিক আছে? তা এখন আনারুল হক সাহেব বলেন তো, অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের একটা উদাহরণ দেন তো, যে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ আবার কেমনে হয়? তাও ভেঙে ফেলছে? আচ্ছা,
হুম, লাভজনক ব্যবসা করে সেই জায়গায় আপনার বাড়ি ধন্যবাদ। তো অস্থাবর সম্পত্তি সংক্রান্ত মামলা যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গায়, যে জায়গায় বিবাদী বাস করে তার ব্যবসা করে, এইসব জায়গায় যে কোনো এক জায়গায় হতে। তাহলে ব্যক্তির কথা বলেন আর অস্থাবর সম্পত্তির বলেন কোথায়? 19। এখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে 16, আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ হইলে কত? বলেন তো, অনুপ ব্যাখ্যা দেন তো, স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ আর অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ কোথায় মামলা হবে? 16 আর 19 এর ব্যাখ্যা দেন। স্থাবর সম্পত্তির সাথে যদি কোনো মামলা হয় ভাই, তাহলে তো 16 দ্বারা স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ কেমনে হয় বলেন? স্থাবর সম্পত্তি ক্ষতিপূরণ যেমন আমার এই যে জমি দখল করছে, সেই জমি দখল করলে তো দখল পুনরুদ্ধার মামলা করবে। বলেন। জমি পুকুর কাটি লাগে আমার হ্যাঁ, সেটা বলতে পারেন যে পুকুর কেটে ফেলছে। কি দিয়ে কাটে জানো? ভেকুর না কি কয়? আচ্ছা, বা বালু উত্তোলন করছে নাকি জমিতে? না, ক্ষতিপূরণ। জি। তো এই মামলাগুলো সম্পত্তি যে জায়গায় সেই জায়গায় ক্ষতিপূরণের মামলা কত দ্বারা? 16। আর অস্থায়ী এটা মানে অস্থাবরের? অস্থাবর গেল আপনার 19 দ্বারায়। অস্থাবরের 19 ধারে কেমনে ব্যাখ্যা দেন? অস্থাবর যেমন যেই যে জায়গায় ঘটনাটা ঘটছে বা যেখানে বিবাদী থাকে বা বসবাস করে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই জায়গায় হবে। বিবাদী যদি 10 জন হয় এবং 10 জনের বাড়ি ধরেন 20 জায়গায়, 20 জায়গায় চলো। 20 জায়গার যে কোনো এক জায়গায়। ঠিক আছে, ধন্যবাদ। একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধি 19 ধারার মতে কোনো ব্যক্তির বা অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে প্রতিসাধন করা হলে এবং বিবাদী অপর কোনো আদালতে স্থানীয় বা আঞ্চলিক এখতিয়ারের মধ্যে বসবাস করলে বা ব্যবসা করলে, লাভজনক কাজ করলে বাদী এই দুই আদালতের যে কোনো একটা আদালতে ক্ষতিপূরণ আদায়ের মকদ্দমা দায়ের করতে পারবেন। দুই জায়গার যে কোনো এক জায়গা। এখন আপনি বলতে পারেন স্যার দুই জায়গা না, 3-4 জায়গাও হতে পারে, বেশিও হতে পারে। উদাহরণ দেখেন, করিম চট্টগ্রামের বাসিন্দা, সে খায়রুলকে ঢাকায় প্রহার করে। প্রহার মানে তো মারছে আর কি, ভালোবাসায় লেগছে প্রহার। তো খায়রুল করিমের বিরুদ্ধে ঢাকা অথবা চট্টগ্রামে ক্ষতিপূরণের মামলা করতে পারে, কারণ এই জায়গায় যে মানে যে মারছে তার বাড়ি চট্টগ্রাম, আবার ঘটনাটা ঘটাইছে ঢাকায়, তাহলে বাদী ঢাকায় মামলা করতে পারে অথবা কি চট্টগ্রামে মামলা করতে পারে। তারপরে দেখেন, এখানে বিশেষভাবে উল্লেখ্য যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত ক্ষতিপূরণের মকদ্দমা 16 ধারা অনুসারে উক্ত স্থাবর সম্পত্তি যে আদালতের স্থানীয় সীমারেখার মধ্যে অবস্থিত সে আদালতেই দায়ের করতে হবে। যেমন করিম ঢাকায় অবস্থিত, খবিরের বাড়ি ভাঙচুর করে, এক্ষেত্রে খবির ক্ষতিপূরণের মকদ্দমা দায়ের করবে কোথায়? ঢাকায়। এখানে করিমের বাড়ি অর্থাৎ স্থাবর সম্পত্তিটি ঢাকায় অবস্থিত। এখন যে ভাঙচুর করছে তার বাড়ি কোথায়, এটা কি অপ্রাসঙ্গিক। বুঝছেন? তাহলে 16, 17, 18 কি সম্পত্তি? স্থাবর। আর 19 কি? অস্থাবর। বলেন তো, এই সবগুলো ধারার মধ্যে এই সবগুলাই আঞ্চলিক এখতিয়ার কি একাধিক জায়গায় মামলা করার সুযোগ আছে কিনা? 16 বাদে আছে। 16 জায়গায়, 16তে একাধিক জায়গায় মামলা করার সুযোগ নাই। আছে মানে সুযোগ করবেন তো এক জায়গায়, কিন্তু আমি বলছি একাধিক জায়গায় করার সুযোগ ছিল কিনা। 16তেও তো 2 জায়গায় ছিল, জাকারিয়া জানে না। 16তেও 2 জায়গা ছিল, ওই যে বন্ধকি ছিল কিনা বলেন। বন্ধকি সম্পত্তি আবার আছে 17, 18, 19 এইসব জায়গায়ও কি 2 জায়গায় ছিল, মানে সুযোগ ছিল কিনা সেটাই বলছি। মামলা তো যে কোনো এক জায়গায়। জি, হ্যাঁ। 20 ধারায় চলে আসি, দেখেন 20 ধারা। 20 ধারা খুব সোজা। 20 ধারা হলো যে 19 ধারা যায়, 20 ধারাও তাই, বাট 17, 16, 17, 18, 19 ছাড়া অন্য যদি কোনো মামলা থাকে সেই সকল মামলার আপনার আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে কত ধারায়? 20 ধারা। 20 ধারা বলছে যে ওই ঘটনা যে জায়গা ঘটছে সেই জায়গা বা বিবাদী যে জায়গায় বাস করে সেই জায়গা। এখন অনেকে আমরা বুঝেন না যে স্যার 20 ধারার মামলার একটা মামলার উদাহরণ বলেন দি, যে 20 ধারার মামলা সেই মানে 20 ধারা অনুসারে আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে, অনেকে জিজ্ঞাসা করে। কারণ আমি যদি বলি যে অর্থ আদায়ের মামলা, অর্থ আদায়ের মামলা, অর্থ আদায়ের মামলা 19-এ কেন করবে না বলেন ভুইয়া? 19-এ বলছে ক্ষতিপূরণ, সেটা ব্যক্তির ক্ষতিপূরণ বা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ, কিন্তু অর্থ আদায়ের মামলা কি ক্ষতিপূরণ না। আমি নুর ইসলাম ভুইয়ার কাছে 20 লাখ টাকা পাই, এখন নুর ইসলাম ভুইয়া
অস্বীকার করছে গোপালগঞ্জে, টাকা আপনার টাকা আমি দিব না, বইয়ের বাড়ি ঢাকা, তাহলে মামলা করবো কোথায়? গোপালগঞ্জে অথবা ঢাকায়। তারপরে চুক্তি প্রবলের মামলা 12 ধারার মামলা, এটারও আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে কত ধারা অনুসারে? 20 ধারা। চুক্তি প্রবলের মামলা তো স্থাবর অস্থাবর যাই হোক না কেন, এটা হলো পরের কথা, চুক্তি প্রবল একটা চুক্তি ভঙ্গর মামলা আর কি। তো এটারও আঞ্চলিক এখতিয়ার নির্ধারিত হবে কত ধারায়? 20 ধারায়। দেখেন 20 ধারা মতে যে অন্যান্য মোকদ্দমা বিবাদী যেখানে বসবাস করে বা একাধিক বিবাদীর বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করার সময় তারা প্রত্যেকে বা যে কোনো একজন যেখানে বসবাস বা ব্যবসা করে সেখানে মামলা দায়ের করা যাবে, অথবা যেখানে নালিশের কারণ উদ্ভব হয় সেখানে মামলা দায়ের করা যাবে। উদাহরণ করি, দেখেন, ক ঢাকায় ব্যবসা করে, খ চট্টগ্রামে ব্যবসা করে। যিনি ঢাকা থেকে পণ্য আনার জন্য ক এর সাথে কি করে? চুক্তি করে। ক বিমানে করে পণ্য পাঠিয়ে দেয়, এক্ষেত্রে খ যদি পণ্য মূল্য পরিশোধ না করে, মানে সে পণ্য পাঠিয়ে দিছে কিন্তু পণ্য মূল্য আর পরিশোধ করে নাই, তাহলে ক ঢাকা অথবা চট্টগ্রামে মোকদ্দমা দায়ের করতে পারে। কারণ মূল যে চুক্তিটা এটা হয়েছে ধরেন কোথায়? ঢাকায়, আর বিবাদী বাস করে কোথায়? চট্টগ্রাম, তাহলে মামলা ঢাকায় হতে পারে, মামলা কি চট্টগ্রামেও হতে পারে। আর স্যার চুক্তিটা যদি স্যার অনলাইনে হয় স্যার, আমি দারাজে স্যার অর্ডার করলাম কিছু, ভোলা থেকে মানে অর্ডার করলাম ঢাকায় দারাজের ওইখানে, এখন স্যার তাহলে বলাইতে এক্ষেত্রে স্যার করবেন ভাই। জি বলেন বলেন বলেন। স্যার বলছি যে যদি অনলাইনে হয়, আমি হ্যাঁ, গেলাম না ওইখানে গিয়ে চুক্তিটা ফিজিক্যালি যায় করলাম না, অনলাইনে করলাম, সেক্ষেত্রে অনলাইনে করলে আপনি দারাজের উদাহরণ দিচ্ছেন, দারাজে তো আপনার ওখানে আপনার একটা অ্যাড্রেস দেওয়া লাগে, দিচ্ছেন না? জি 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 তা জি আপনি তো 2 জায়গায় দিচ্ছেন চুক্তি, যেখানে যে জায়গা আপনার হয়েছে ঢাকা। সে জায়গা ধরে নেওয়া হবে যে আপনি অনলাইনে 2 জায়গায় যে কোনো এক জায়গায় মামলা করতে পারবেন। বিশেষ স্যার করে অনেক সময় হয় যে ওই যে আমি মানে একটা বলি, কথা শুনেন, পার্স- শুনেন আগে জি কথা। স্যার যখন আপনি কোনো একটা ধরেন অনুপের সম্পর্কে আমি বাজে কথা বলছি, গোপালগঞ্জে বসে আমি করছি, বাট বাজে কথাটা ফেসবুক মারফত বলছি, ফেসবুক লাইভে, তাহলে ফেসবুক লাইভ কত লোক দেখছে? সারা বাংলাদেশের যে জায়গা দেখছে, সেই সব জায়গায় যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। তা আপনার দারাজের ব্যাপারটাও তাই, যে চুক্তি ধরে নিবেন যে আপনি হয় ওই ভোলায় বসে করছেন, নাহলে ঢাকায় দারাজের হেড অফিস যে জায়গা সেই জায়গায় বসে করছে, এই 2 জায়গায় যে কোনো এক জায়গায় মামলা করা যাবে। বুঝছেন? জি স্যার বুঝতে পারছি স্যার। তো আশা করি এখতিয়ার বুঝতে পারছেন, পারছেন না? যে আঞ্চলিক এখতিয়ার বলেন বা আপনি ওই আমরা বিষয়গত এখতিয়ার বলি বা আর্থিক এখতিয়ার বলি, বিস্তারিত কিন্তু আলোচনা মামলা করলাম। দায়ের করতে হবে 3টাই লাগছে। হ্যাঁ, 3টা আপনি দায়ের করতে হলে তো 3টা সম্পর্কে আপনার একটা সুস্পষ্ট ধারণা থাকা লাগে। এই তো আমরা এখন একটা প্রশ্ন দেখব, আসার খুব সম্ভাবনা আছে যদি এইভাবে আসে, যে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই, মানে প্রতিটি দেওয়ানি মামলা তার বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে দায়ের করতে হবে ওই আর্থিক এক্টের যা যা পড়ছি তাই, এবং সেটা ছাড়াও আপনি নিজের মতো করে একটা কি দিয়ে দিবেন, উদাহরণ দিয়ে দিবেন। এই যে আমি নিজের এই যে বলে দিছি একেবারে লাস্টে, দেখেন, বিচার করার ক্ষমতা সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের, ওই যে এত টাকার মামলা এই জায়গা অমুক অমুক জায়গায় দায়ের করা যায়, কিন্তু দিন শেষে দায়ের করতে হবে কোন জায়গা? অমুক জায়গায়। কত ধারার শর্ত অনুসারে? 15 ধারার শর্ত অনুসারে। তো একবার পড়লেই ইনশাল্লাহ বুঝে যাবেন, এখানে মোটামুটি টেনশনের কিছু নাই। আর একটা হলো কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স মানে হলো যে সকল আদালতে মূল মামলা দায়ের করা যায়, মূল মামলা বা আদি এখতিয়ার সম্পন্ন আদালতকে বলে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। আমাদের দেওয়ানি কার্যবিধিতে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স কয়টা বলেন? অতিরিক্ত জেলা জজ ছাড়া আর বাকিগুলাই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স। এখন আমি যদি আপনাদের বলি যে এই যে 4টাই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স, এটা আমরা বুঝলাম কেমনে? দেওয়ানি আদালত আইনের 18 আর 19 ধারা অনুসারে। কত ধারা? 18 আর 19 ধারা। 18 ধারায় বলছে জেলা জজ আর যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার অসীম, আর 19 ধারায় বলছে সিনিয়র সহকারী জজ আর সহকারী জজের আর্থিক এখতিয়ার এই। তার মানে এই 4টা আদালতেই মামলা কি দায়ের করা যায় নাকি? জি স্যার। আচ্ছা,
তো আমরা খ নাম্বার প্রশ্নে চলে আসি। দেখেন খ, যে কথা বলছে the exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred, মানে হলো দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের এখতিয়ারচ্যুতি নামে মাত্র অনুমান করা উচিত নয়। মানে হলো আমরা একটু আগে 9 ধারা অনুসারে জানি যে দেওয়ানি আদালতে মানে শুধুমাত্র সেই ধরনের মামলা দায়ের করা যাবে আইনে যেগুলো বারিত করে না। এখন আইনে বারিত করছে কি করে নাই এই জিনিসটা আদালত যখন বিবেচনা করবে তার সতর্কতার সাথে বিবেচনা করা উচিত। এই কথাটা হলো একটা মামলার একটা লাইন রেফারেন্স। ধরেন আপনি একটা মামলা দায়ের করছেন, কিন্তু মামলা দায়ের করার পর দেওয়ানি আদালত মামলাটা খারিজ করে দিছে, কিন্তু ওনার আরো ভালোভাবে এটা দেখা গেল সাক্ষ্য গ্রহণ পর্যায়ের দরকার ছিল যে আসলে এটা দেওয়ানি প্রকৃতির মামলা কি মামলা না, এটা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এই সিদ্ধান্তটা নিতে হলে সাক্ষ্য গ্রহণ পর্যায় পর্যন্ত ওয়েট অপেক্ষা করা কি ছিল, উচিত ছিল। তো এটাই উচ্চ আদালত একটা নজিরে বলেছে যে দেওয়ানি আদালতের নামে মাত্রই কোনো বিষয় অনুমান করা উচিত না। এটা তার ভালোভাবে দেখা উচিত যে আসলেই কি এটা দেওয়ানি প্রকৃতির মামলা কি মামলা না। একটু পড়ি, দেখেন পড়লে বিষয়টা ইজি, খুব ইজি। একটা মামলার রেফারেন্স আছে, বুঝতে পারবেন। সেটা হলো যে যে দেওয়ানি আদালত শুধুমাত্র দেওয়ানি প্রকৃতির মোকদ্দমায় বিচার করতে পারে যদি উক্ত মোকদ্দমা দেওয়ানি আদালতের দায়েরে কোনো প্রকার বাধা বা নিষেধাজ্ঞা না থাকে। দেওয়ানি কার্যবিধি 1908 এর 9 ধারায় দেওয়ানি প্রকৃতির মোকদ্দমার সংজ্ঞা দেওয়া হয়েছে। উক্ত ধারা অনুযায়ী দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা বলতে বোঝায়, আন্ডারলাইন করবেন, সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কিত মোকদ্দমা। তবে আইনে নিষেধ থাকলে সম্পত্তি বা পদের অধিকার সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি আদালতে দায়ের করা যাবে। কারণ আমি জানি যে সম্পত্তি বা পদের অধিকার হলেই কিন্তু দায়ের করা যাবে না। যদি আইনে নিষেধ থাকে তাহলে কি দায়ের করা যাবে? যাবে। যেমন রাজস্ব সংক্রান্ত মোকদ্দমা দেওয়ানি প্রকৃতির হলেও উক্ত মোকদ্দমা দেওয়ানি আদালতে না হয়ে রাজস্ব আদালতে দায়ের করতে হবে। তবে দেওয়ানি মোকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের যে এখতিয়ার নেই তার নামে মাত্র অনুমান করা উচিত নয়, বরং the exclusion of jurisdiction of a civil court to entertain civil cases should not be readily inferred। এখানে আমরা একটা মামলার রেফারেন্স দিব, সেটা হলো দেখেন যে ইরফান সৈয়দ বনাম রুকসানা মতিন 1 BLC AD 1993 67 মামলায় বলা হয়েছে যে আপনি যদি এত মনে না রাখতে পারেন জাস্ট মনে রাখবেন 1 BLC 1993। কত বলেন? 1 BLC 1993। আর তাও যদি মনে না থাকে, যতদূর মনে থাকে লিখবেন যে উচ্চ আদালতের নজিরে আছে। যাবে মনে থাকলে থাকলো, না থাকলে উচ্চ আদালত। আচ্ছা, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 দ্বারা 5টি বিষয় যথা বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ ও শিশুর অভিভাবকত্ব এবং হেফাজত সংক্রান্ত মোকদ্দমা গ্রহণ, বিচার ও নিষ্পত্তি পারিবারিক আদালতকে নিরঙ্কুশ এখতিয়ার দেওয়া হয়েছে। পারিবারিক আদালত হচ্ছে আলাদা একটা আইন দ্বারা পরিচালিত হয়, সেটা হলো পারিবারিক আদালত অধ্যাদেশ 1925। এই আদালতে 5 ধরনের মামলা করা যায়: বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ আর কি শিশুর অভিভাবক। সুতরাং ব্যক্তভাবে বা সুস্পষ্টভাবে এই সকল বিষয়ে দেওয়ানি আদালতকে এখতিয়ারচ্যুতি বা এখতিয়ার প্রয়োগে বারিত করা হয়েছে। মানে হলো এই ধরনের মামলা দেওয়ানি আদালতে যদি করে তাহলে দেওয়ানি আদালতে এই ধরনের মামলার বিচার করবে না, কারণ এই ধরনের মামলার এখতিয়ার কার? পারিবারিক আদালতে। যদিও এটা দেওয়ানি প্রকৃতির মামলা তথাপি দেওয়ানি আদালত এটার বিচার করবে না। যদিও বাধাটি ব্যক্তি তথাপি কোনো বিষয় উপরে উল্লেখিত 5টি বিষয়ের কোনো একটির আওতাভুক্ত কিনা সেটা নির্ণয়ের এখতিয়ার দেওয়ানি আদালতের কি থাকবে। এই মামলায় স্ত্রী তালাকে তৌফিজ প্রয়োগ করে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করে। তালাকে তৌফিজ মানে হলো যখন মহিলা তার স্ত্রীকে, স্ত্রী যখন স্বামীকে তালাক দেয় এটাকে বলে তালাকে তৌফিজ। তালাকে তৌফিজ। সপ্তাহে 3 দিন 2 ঘন্টার জন্য পিতা পুত্রের সাথে দেখা করতে পারবে এই মর্মে একটি লিখিত সম্মতি স্বামী স্ত্রী সম্পাদন করে। তালাক হয়ে যাওয়ার পর তারা স্বামী স্ত্রী, প্রাক্তন স্বামী স্ত্রী চুক্তি করছে যে সপ্তাহে 3 দিন তাদের যে পুত্র আছে এই পুত্র দেখা করতে পারবে কার সাথে? পিতার সাথে। কিন্তু স্ত্রী পরবর্তীতে এই শর্ত ভঙ্গ করে। স্ত্রী পরবর্তীতে এই 2 ঘন্টাও দেখা করতে দেয়। পুত্রকে দেখতে না পেরে পিতা দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের করে যে এই যুক্তিতে যে সে উক্ত সন্তানের আইনত এবং স্বাভাবিক অভিভাবক এবং সে উক্ত সম্মতি অনুসারে পুত্রকে দেখার অধিকার। যেহেতু পিতা দেখা করতে পারে নাই তো সে দেওয়ানি আদালতে মামলা করছে যে আমি তাকে দেখার আইনত কি অধিকার।
সুতরাং সম্মতিতে উল্লেখিত দিনে পুত্রকে তার বাড়িতে প্রেরণ করতে বিবাদীর বরাবর বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রার্থনা করে। কি নিষেধাজ্ঞা? বাধ্যতামূলক। বিবাদী স্ত্রী দেওয়ানি কার্যবিধি 7 আদেশের 11 বিধির অধীন আজই প্রত্যাখ্যানের আবেদন করেছিল এই যুক্তিতে যেহেতু মকদ্দমাটি পারিবারিক অধ্যাদেশ আদালত 1985 এর 5 ধারা অনুসারে পারিবারিক আদালত কর্তৃক বিচারযোগ্য, সেহেতু মকদ্দমাটি পারিবারিক আদালতে দায়ের করতে হবে। অধস্তন আদালত আবেদনটি মঞ্জুর করে আজ এটি প্রত্যাখ্যান করে দিয়েছিল। মানে হাজবেন্ড তো দেখা করতে দেয় নাই, তখন হাজবেন্ড দেখা করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মামলা করছে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মামলা কিন্তু এখানে সে পিতৃত্ব দাবি করে নাই, এখানে সে হেফাজত দাবি করে নাই, সে জাস্ট দাবি করছে যে তারে যে চুক্তি অনুসারে দেখা করতে দেওয়া হবে। তো এদিকে ওয়াইফ এসে বলতেছে যে এই মামলা হবে পারিবারিক আদালতে, এটা এই আদালতে হবে না, আদালত আর্জি খারিজ করে দিয়েছে। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু পারিবারিক আদালতের মামলা না, এটা কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তো আপিল বিভাগ দেখেন, আপিল বিভাগ অধস্তন আদালতের এই সিদ্ধান্ত কি করে? বাতিল করে। সিদ্ধান্ত প্রদান করে যে যেহেতু মকদ্দমাটিতে শিশুর অভিভাবকত্ব বা হেফাজত সংক্রান্ত কোনো বিষয় নেই, বরং সন্তানকে দেখার পিতার অধিকার জড়িত, সেহেতু মকদ্দমাটি পারিবারিক আদালতে দায়ের করতে হবে মর্মে সিদ্ধান্ত দেওয়ার কোনো কারণ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়ানি আদালতের এখতিয়ার বারিত করা হলেও উক্ত ক্ষেত্রে দেওয়ানি আদালত মকদ্দমাটির বিচার করার এখতিয়ার রাখে কিনা সেটা নির্ধারণ করার দেওয়ানি আদালতের কি থাকবে? এখতিয়ার থাকবে। সুতরাং দেওয়ানি মকদ্দমা গ্রহণে দেওয়ানি আদালতের এখতিয়ারচ্যুতি বা নামমাত্র অনুমান করা উচিত। পারবেন না ইনশাল্লাহ? মামলা ফ্যাক্ট তো সোজা, খালি নামটা একটু মনে রাখতে পারলেই ভালো হয়। আমরা একটু চলে আসি যে এই গ নাম্বার প্রশ্ন দেখেন যে আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা যায় কখন? এখতিয়ার মানে ওই যে আমরা এতক্ষণ ধরে যে পড়লাম, মনে আছে যে একটা মামলা তো বিভিন্ন জায়গায় দায়ের করা যায়, এক জায়গায় দায়ের করার পরে অপর পক্ষ এসে আপত্তি জানাইছে যে এই মামলা এই জায়গায় না হয়ে অমুক জায়গা হবে, এই আপত্তিটা দিবে 21 ধারায়। কত ধারায়? 21 ধারায়। দেখেন দেওয়ানি আদালতের এখতিয়ার বিষয়ে আপত্তি দেওয়ানি কার্যবিধির 21 ধারায় আলোচনা করা হয়েছে। 21 ধারায় দেওয়ানি মোকদ্দমা দায়ের স্থান সম্পর্কিত এখতিয়ার তথা আঞ্চলিক এখতিয়ার এবং আর্থিক এখতিয়ার বিষয়ে আপত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। দেওয়ানি কার্যবিধির 21 ধারা অনুসারে যে আদালতে প্রথম মোকদ্দমা দায়ের করা হয়, আন্ডারলাইন করবেন, সেই বিচারিক আদালতে আন্ডারলাইন করবেন প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণ করার সময় বা পূর্বে আদালতের এখতিয়ার সম্পর্কিত কোনো আপত্তি উত্থাপন করা যায়। তাহলে এখতিয়ার সম্পর্কিত আপত্তি উত্থাপন করতে হবে কোথায়? প্রথম যে আদালতে মামলাটা আছে সেই আদালতে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, বিচার্য বিষয় নির্ধারণের শুরুতে অথবা কি বলেন তারপর। বুঝতে পারছেন? আচ্ছা, তো আপিল বা রিভিশন আদালতে কি আপত্তি করা যাবে কিনা এই বিষয়ে? আপিল বা রিভিশন আদালতে কি আপত্তি করা যাবে না? উত্তর খুব সোজা, আপিল বা রিভিশন আদালতে আপত্তি করা যাবে না। তবে ন্যায় বিচার যদি ব্যাহত হয় তাহলে আপিল বা রিভিশন আদালত শুনতে পারে, এবং আপিল বা রিভিশন আদালত দেখবে যে আপনি কি আগে এই দাবিটা বিচারিক আদালতে করছিলেন কিনা, আগে করছিলেন কিনা। দেখেন বিচারিক আদালতে এখতিয়ার বিষয়ে কোনো আপত্তি করা না হলে আপিল বা রিভিশন আদালত এখতিয়ার বিষয়ে সাধারণত কোনো আপত্তি গ্রহণ করবে না, কিন্তু ন্যায় বিচার বিঘ্নিত হলে অর্থাৎ ন্যায় বিচারের স্বার্থে আপিল বা রিভিশনের সময় আদালত এখতিয়ার সংক্রান্ত আপত্তি গ্রহণ করতে পারে। সুতরাং আঞ্চলিক এখতিয়ার বা আর্থিক এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল বা রিভিশন আদালত গ্রহণ করতে পারে যদি নিম্নলিখিত কয়টা শর্ত? 3টা। যে আদালতে প্রথম মোকদ্দমা দায়ের করা হয় সেই আদালতে এখতিয়ার বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়েছে প্রথম সম্ভাব্য সুযোগে বা যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ করা হয়েছিল সেই সময় বা তৎপূর্বে আপত্তি করা হয়েছিল, আর যে ক্ষেত্রে এখতিয়ার বিষয়ে আপত্তি গ্রহণ না করলে ন্যায় বিচারের উদ্দেশ্য কি হতে পারে? ব্যাহত হতে পারে। তো আমরা শেষ প্রশ্নটা দেখবো আজকে, সেটা হলো একটা সমস্যামূলক প্রশ্ন। এটা খুবই মানে একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে, বাট অ্যাকচুয়ালি সোজা। প্রশ্নটা হলো এরকম যে পলাশ একজন রোগী, তিনি নোয়াখালী জেলার বাসিন্দা। মানে রোগীর বাসা কোথায়? নোয়াখালী। চট্টগ্রামে কর্মরত। ডাক্তার কুইনের প্রেসক্রিপশন মতে চট্টগ্রামে অবস্থিত রাজুর দোকান হতে পলাশ কিছু ঔষধ কিনেছিল। ওই ঔষধগুলো সেবনের পর পলাশ লক্ষ্মীপুরে মারা যায়। ঔষধ কিনছে কোথা থেকে? চট্টগ্রাম থেকে। আর মারা গেছে কোথায়? লক্ষ্মীপুরে। তাহলে কজ অফ অ্যাকশন আমি বলতে পারি ডাক্তার যেহেতু ওই চট্টগ্রাম দেখাইছে, এই জায়গাও হইছে, আবার মারা গেছে কোথায়?
লক্ষ্মীপুরে। কজ অফ অ্যাকশন হচ্ছে দুই জায়গায়, যে জায়গা থেকে ওষুধ কিনছে, ডাক্তার দেখাইছে সেই জায়গা, আর হচ্ছে কি মারা গেছে কোথায়, লক্ষ্মীপুর। আচ্ছা, ঢাকার একজন ফার্মাসিস্ট মৃত পলাশের ছেলেকে জানায় যে কুষ্টিয়ায় বাসিন্দা তাইজুলের সরবরাহকৃত উপকরণ দিয়ে স্বপনের মালিকানাধীন ঢাকাস্থ একটি কারখানায় ঔষধগুলো তৈরি হয়েছিল। সেগুলা কি ছিল? ভেজাল ছিল। ঢাকার একজন ফার্মাসিস্ট সে পলাশকে জানাইছে যে তুমি যে দোকানের থেকে ওষুধ, পলাশের ছেলেরে জানাচ্ছে যে তোমার বাবা যে দোকানের থেকে ওষুধ কিনছে সে কুষ্টিয়ার বাসিন্দা তাইজুলের সরবরাহকৃত উপকরণ দিয়ে স্বপনের মালিকানাধীন ঢাকার একটি কারখানায় এই ঔষধগুলো তৈরি করে। তাহলে কুষ্টিয়া, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, এই 4 জায়গার যে কোনো এক জায়গায় কি মামলা হতে পারে। কিসের মামলা? ক্ষতিপূরণের, পলাশের ছেলে করবে নাকি? এই হলো সলিউশন। একবার পড়লে ইনশাল্লাহ বুঝে যাবে। বাট পরীক্ষার হলে ফার্স্ট টাইম যদি এই ধরনের কিছু আসতো, দেখবেন যে মাথা মতো গরম হয়ে গেছে, কানও গরম হয়ে গেছে, যে যে কোন জায়গায় কি রেখে কি লিখবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের এখতিয়ার সম্পর্কিত আজকের পড়া। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। এখতিয়ার সম্পর্কিত আসতে পারে, বা 16, 17, 18, 19, 20 এগুলা থেকে আসতে পারে, সমস্যামূলক আসতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। আর আগামী পড়া তো আপনাদের সাথে ইনশাল্লাহ আর রোববারে। ঈদ হওয়ার সম্ভাবনা কবে? আমি রোববারে পড়াবো, যদি আপনারা রোববারে আসতে পারেন আমার কোনো আপত্তি নাই। যদি এটা তো আর আপনার কুরবানির ঈদ না, যে গরু ছাগল নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে। রোজার ঈদ, যদি আপনারা সম্ভব থাকে আসবেন, আমাকে জানাবেন, এই আর কি। স্যার বিষয়টা হচ্ছে এরকম স্যার, এখন তো পরীক্ষা খুব কাছে। জি, এখন বলছি স্যার বিষয়টা এইরকম যে এখন তো পরীক্ষা কাছে, এখন আসলে ঈদের চাইতে পরীক্ষার প্রায়োরিটি বেশি দেওয়া উচিত আমাদের আর কি স্যার। প্রায়োরিটি দিয়ে তো প্রথম 30-40টা ক্লাস আপনি করেন নাই আব্বাস সাহেব। স্যার ওই সময় বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম স্যার। ঠিক আছে, সমস্যা নাই, জানায়েন, আমি রেডি আছি, আমি বাসায় আছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। জি স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার, হ্যাঁ বলেন। স্যার আপনার শরীরের কি অবস্থা স্যার? আমি আলহামদুলিল্লাহ ভালো ভাই। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। স্যার হয়েছিল কি স্যার? এই কিছু হয় নাই, এমনি আর কি আছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। জি স্যার, ভালো থাকবেন স্যার। আপনি ঠিক সুস্থ আছে ভাই, থাকা আল্লাহ সবার হাফেজ। আগে হচ্ছে স্যার আপনি সুস্থ থাকা। জি আর জি। আপনি যদি মনে করেন স্যার ঈদের মধ্যে আপনার একটু রেস্ট দরকার, না না, তাহলে সেটা সমস্যা নাই, সমস্যা নাই। আল্লাহ হাফেজ। ক্লাস